স্বামীর ধমকে উঠল। তুই কেন? তোর ভাবিকে দে। ভাবি তো ফোনটা আমাকে দিয়ে দিল। স্বামীরের রাগের মাত্রা চূড়ান্ত রূপ ধারণ করলো এবার। বিরক্ত গলায় বলল, ঠিক আছে রাখছি। সে মনে মনে ঠিক করলো ওরাকে আর একবারও ফোন করবে না। রাস্তায় অনেক জ্যাম ছিল। কুমিল্লার হোটেল পর্যন্ত পৌঁছতেই সন্ধ্যা হয়ে এলো। ওরা একটু বাথরুমে গিয়েছিল, ততক্ষণে সায়ান খাবার অর্ডার দিয়ে ফেলেছে। ওরা ভয় নিয়ে জিজ্ঞেস করলো, আপনার ভাইয়া কি আর ফোন দিয়েছিল শায়ন ভাই? না, ভাইয়া আর ফোন দেয়নি, তবে মা ফোন দিয়েছিল। ভাইয়া ঠান্ডা হয়ে গেছে। ওরা হাঁপ ছাড়ল। অন্তে নিশ্চয়ই সামিরকে সব বুঝিয়ে বলেছে। সে নিজের মোবাইল খুলে সামিরকে ফোন দিল এবার, কিন্তু দেখা গেল সামির তার ফোন ধরছে না। ওরা কয়েকবার চেষ্টা করলো, শেষবার সামির ধরলো। ওরা করুণ গলায় জানতে চাইল, বিজি আপনি? না, বলো। অত্যন্ত শীতল এবং ভারী কণ্ঠ। ওরা সহজ হওয়ার চেষ্টা করে বলল, আপনি কি রাগ করেছেন? আসলে ব্যাপারটা আমি আপনাকে বুঝিয়ে বলতাম, কিন্তু ওই পাশ থেকে টোট শব্দ শোনা গেল। সামির ফোন কেটে দিয়েছে। ওরা বোকার মতো ফোনের ডিসপ্লের দিকে তাকিয়ে রইল। সায়ান খেতে খেতে বলল, ভাবি, আমি আগেই বলেছিলাম ভাইয়া রাগ করবে, তুমি শোনোনি। ওরা হাসার ভান করে বলল, রাগ করেনি, মনে হয় নেট প্রবলেমের কারণে লাইন কেটে গেছে। ঠিক আছে, তুমি খাও। ওরা সামিরকে নিয়ে আর চিন্তা করলো না। তার রাগ পরেও ভাঙানো যাবে, কিন্তু রূপার কি হয়েছে সেটা জানা দরকার। সায়ানকে নির্দ্বিধায় খাচ্ছে, কিন্তু ওর গলা দিয়ে তো খাবার নামছে না দুশ্চিন্তায়। চট্টগ্রাম শহরের মেটসরায় উপজেলায় ওরাদের বাড়ি। বেশ গ্রাম গ্রাম পরিবেশ সেখানে। প্রকৃতির অপার সৌন্দর্য মণ্ডিত জায়গা। বাস থেকে নেমে অটো নিয়ে আসতে আধ ঘন্টার মতো সময় লেগেছে। তখন রাত 9:30 বাজছে ঘড়িতে। সায়ান বলল, ভাবি, এত রাতে ওদের বাসায় যাওয়া ঠিক হবে? ওর মামা মামি কি ভাববে? ওরা বিষাদ মাখা কণ্ঠে বলল, কে কি ভাবলো তাতে যায় আসে না, আমাদের এখনই যেতে হবে শায়ন ভাই। সায়ান খেয়াল করলো ওরার চোখ দুটো অশ্রুতে টলমল। সে কাছে কেন? কাদার মতো কি হয়েছে? বাড়ির সামনে উঠানের কাছে দেখা হলো রূপার সাথে। তেঁতুল গাছ থেকে লাঠি দিয়ে তেঁতুল পাড়ছে সে। ওরা তার হাতে ধরে থাকা হ্যান্ডব্যাগটি ফেলে দিল। বিস্ময় নিয়ে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। রূপাও তাদের দেখে থ মেরে গেল। সায়ান ততক্ষণে পড়ে যাওয়া হ্যান্ডব্যাগটি তুলে রূপার উদ্দেশ্যে বলল। ওরা দৌড়ে গিয়ে রূপাকে জড়িয়ে ধরল, তারপর ভেউ ভেউ করে কাঁদতে শুরু করলো। এইখানে এসে সে রূপাকে জীবিত পাবে এটা যেন কল্পনাও করেনি। রূপা প্রথমে সায়ানকে দেখে, তারপর ওর এমন আচরণে খানিক থতমত খেল। ওরা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তোকে যে আবার জীবিত দেখতে পারবো এটা আমি ভাবিও নি। তুই ঠিক আছিস দোস্ত? তোর কি হয়েছিল? রূপা বিস্ময় থুম ধরা গলা পরিষ্কার করে বলল, ঠিক আছি আমি, আমার আবার কি হবে? কিন্তু তোরা হঠাৎ এভাবে না বলি কয়ে? বলবো কিভাবে? তোর ফোন তো সুইচ অফ করে রেখেছিস। শারমিনের থেকে খবর নিয়ে জানলাম তুই নাকি সুইসাইড করেছিস। রূপা এবার দীর্ঘশ্বাস ছাড়লো একটা, মৃদু হেসে বলল, ও এই ব্যাপার, আসলে সুইসাইড করতে চেয়েছিলাম, তারপর মুড সুইং হওয়ার আর করিনি। মানে কি এসবের? তুই কি আমার সাথে ফাজলামো করছিস? তোর সাথে ফাজলামো কেন করব? আমি করেছি মামার সাথে। মামা বিদেশ যাবে বুঝছিস, কোন এক শালার সাথে আমার বিয়ে ঠিক করেছে। মানে যাওয়ার আগে আমাকে আগুনে ফেলে যাবে, এটাই তার উদ্দেশ্য। সেই জন্য একটু সুইসাইডের অ্যাক্টিং করছিলাম। অ্যাক্টিং কাজে লেগেছে, বিয়ে আপাতত স্থগিত। এই কথা আবার ঘরে ঢুকে বলে দিস না। আর এই কথাটাকে আনলি কেন তোর সাথে? ও কি চায়? বলে রূপা কঠিন দৃষ্টিতে সায়ানের দিকে তাকালো। সায়ান বলল, সরি রূপা, আমি সায়ান তার কথা শেষ করতে পারল না। রূপাও কিছু বুঝতো না। ওরা হঠাৎ তার হাতের লাঠিটি কেড়ে নিয়ে তাকে বেধড়ক মারতে শুরু করলো। তোর জন্য আমি এত দূর থেকে ছুটে এসেছি, অথচ তুই কি না অ্যাক্টিং করছিস? তোকে তো এখনই আমার মেরে ফেলতে মন চাইছে। রূপা ওরাকে থামিয়ে বলল, আরে শালি, আমি কি তোকে ছুটে আসতে বলেছিলাম? তুই কেন এলি? আর এই আপদটা কি কেন সঙ্গে আনলি? আমার তোর জন্য চিন্তা হচ্ছিল। তোকে চিন্তা করতে কে বলেছিল? ওরা ধাক্কা মেরে রূপাকে কাদার মধ্যে ফেলে দিল। রূপাও তাকে ল্যাং মেরে ফেলে দিল। তারপর তারা একজন অন্যজনের চুল টেনে ধরল। তাদের অবস্থা দেখে সায়ান হতভম্ব। সাদা শাড়ি গায়ে জড়ানো ব্লাউজ বিহীন একজন বৃদ্ধা ঘর থেকে বের হয়ে এলেন।
সায়ান তাকে দেখে একটু ইতস্তত হয়ে বলল। দাদি ওদেরকে থামান, দেখেন না কি করছে। বৃদ্ধা মহিলা সায়ানকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে কৌতূহল নিয়ে শুধালেন। তুমি কে? রূপা মাথা তুলে বলল। উনি ওরার হাজবেন্ড। সায়ান কেসে উঠল। ওরা চোখ বড় করে বলল। মানে উনি তোর জামাই? ওরা হা করে তাকিয়ে রইল। সায়ানও খুব বিব্রত। রূপা ব্যস্ত স্বরে, নতুন জামাই এসেছে নানি। আরে মামিকে ডাকো, শরবত দিতে বলো। একটু পরেই ভয়ঙ্কর চেহারার একজন মোটা মহিলা বের হয়ে আসলো। গম্ভীর মুখে তিনি সায়ানকে দেখে বললেন। জামাই তো দেখি পুরোই বাচ্চা ছেলে যে। তিনি যে রূপার মামি সেটা সায়ানের বুঝতে অসুবিধা হলো না। তবে মেহমান আগমনে তাকে বিরক্ত মনে হয়নি, বরং তিনি প্রবল উৎসাহে তাদের আপ্যায়ন শুরু করলেন। সায়ান মাত্র এক মুহূর্তেই নতুন জামাই হয়ে গেল। তাকে বড় টেবিলে বসিয়ে নাস্তার পর নাস্তা দেওয়া হতে লাগলো। চট্টগ্রামের মানুষ যে খুব অতিথি পরায়ণ, এই কথাটির যথার্থ প্রমাণ সায়ান আবারও পেল। রূপা সায়ানের কাছে এসে হাসি মুখে বলল। আর কিছু লাগবে দুলা ভাই? সায়ান আতঙ্কগ্রস্ত কণ্ঠে বলল। এসব কি হচ্ছে রূপা? আমাকে মিথ্যে পরিচয় কেন? আসল পরিচয় দিলে ঝাপটার বাড়ি খাবে, তাই নকল পরিচয় দিয়ে জামাই আদর খাওয়াচ্ছি। ভালো লাগছে না? সায়ান অসহায় চোখে অরার দিকে তাকালো। অরার মুখ গোমরা। রূপা বলল। তোর আবার কি হয়েছে? অনেক কিছু হয়ে গেছে, ভেতরে চল বলছি। রূপা অরাকে নিয়ে নিজের ঘরে এলো। দরজা আটকে প্রশ্ন করলো। কি হয়েছে? একটু আগে হসপিটালের ওই নার্সটা ফোন দিয়েছিল। সে কি বললো জানিস? কোন নার্স যার জন্য তোর প্রেগন্যান্সির রেজাল্ট ভুল এসেছিল? রূপা বিছানায় বসতে বসতে শুধালো। কি বললো শুনি? বললো দাদি নাকি তাকে এই কাজ করতে বলেছে। কি? তোর দাদি শাশুড়ি? আশ্চর্য, বুড়ি এই কাজ কেন করতে বলবে? হয়তো আমাকে শিক্ষা দেওয়ার জন্য, কে জানে। নার্স বলল তার নাকি আমাকে পছন্দ হয়েছে, তাই আমাকে সত্যিটা বলে সাবধান করলো আর কি। রূপা কটমট করে বলল। এই দাদির বাচ্চা তো খুবই খারাপ, একে একটা শিক্ষা দেওয়া দরকার। দাদির কথা বাদ দে, এদিকে যে আরো একটা বড় ঘটনা ঘটে গেছে। আবার কি? ওরা আতিফের ঘটনা সম্পূর্ণ বলল। আজকেও সে কয়েকবার ফোন দিয়েছিল, কিন্তু ওরা ধরেনি। সে এত কিছুর পরেও ওরাকে বিরক্ত করছে। খুব অপমানজনক গালি বের হচ্ছে মুখ দিয়ে, কিন্তু ওরা কখনো কারোর সাথে গালি দিয়ে কথা বলতে পারে না। রূপা বলল। দাঁড়া, এই বেটাকে আমি সাহায্য করব। তুই আগে বলবি না? তোর তো ফোনই বন্ধ ছিল, আগে কিভাবে বলবো? ফোন তো বন্ধ রেখেছিলাম তোর দেবরকে শিক্ষা দেওয়ার জন্য। এটা আবার ওকে বলিস না। তুই আতিফ পাগলার নাম্বারটা দে। বলে রূপা তার ফোন বের করলো। ওরা তটস্থ হয়ে বলল। প্লিজ রূপা, ঝামেলা করিস না, পরে তোকেও ফোন দিয়ে বিরক্ত করবে। আমার কাছে এক্সট্রা সিম আছে, অন্য নাম্বার থেকে ফোন করব, দে জলদি। ওরা চুপচাপ নাম্বার দিল, কারণ রূপাকে থামানোর চেষ্টা করে লাভ নেই। সে ফোন করবেই। প্রথম চান্সেই আতিফ ফোন ধরে ফেলল। হ্যালো? রূপা মিষ্টি কণ্ঠে বলল। আসসালামু আলাইকুম, আমি কি আতিফ আফসারের সাথে কথা বলছি? জি, আপনি কি? আমি তোর জম হারামজাদা। এক্সকিউজ মি। খবরদার ইংলিশ ফুটাবি না, শালা কুত্তা। আরে ভাই, আপনি কি? যাকে দিনরাত ফোন দিয়ে তুই ডিস্টার্ব করিস সে আমার জান লাগে। এইবার বুঝ আমি তোর কে। আমি তো কাউকে ডিস্টার্ব করি না, আপনি মনে হয় ভুল করেছেন। ওরে আমার ভদ্র রে, জুতো দিয়ে পিটার তোর ভদ্রগিরি ছুটাই দিব। বিবাহিত মেয়েকে বিরক্ত করা এত উৎকুটানে আসে কোত্থেকে? আন্ডারের মধ্যে ডান্ডা মারবো যে সব উৎকুটানি ঠান্ডা হয়ে যাবে। পাগল বলে ফোন রেখে দিল। রূপা বলল। বেটার তো সাহস কম না, নিজে পাগল হয়ে আমাকে বলে পাগল। সে অন্য নাম্বার থেকে আবার কল করলো। তবে কিছুক্ষণ পরে ওরা বলল। বাদ দে। না। আতিফ বিনীত কণ্ঠে বলল। আসসালামু আলাইকুম, দিস ইজ আতিফ আফসার। হ্যাঁ জানি, তুই সেই পাগল, জেনেই তো ফোন করছি। জুতোর বাড়ি মেরে চেহারা এমন ভচকাই দিব যে আইনে দাঁড়িয়েও নিজেকে চিনবি না। শালা, আমাকে তুই পাগল বললি কোন সাহসে? তুই পাগল, তোর গোষ্ঠী পাগল।
আতিফ আবার ফোন কেটে দিল। রূপা বলল, ভয় পেয়েছে শালা। ওরা হাসতে হাসতে বলল, তুই পারিসও বটে রূপা, কি দরকার ছিল এসব করার? দরকার ছিল রে, এই ছেঁচড়া যদি আবার ফোন করে তাহলে আমাকে বলবি, আচ্ছা মতো ছেঁচড়া মেরে দিব। শালা কয়দিনে টিকতে পারে আমিও দেখবো। আর তুই আজকে ভাইয়ার ব্যাপারে যা বললি তা শুনে মনে হচ্ছে ভাইয়া তোকে অনেক বিশ্বাস করে। এই বিশ্বাসটা আসলে ভালোবাসা থেকেই এসেছে। অনেক গভীর ভালোবাসা থেকেই মানুষকে এই পরিমাণ বিশ্বাস করা যায়। তুই লাকি, সবসময় এভাবে সুখে থাক। আই এম সো হ্যাপি ফর ইউ। ওরা মুখ ভার করে বলল, কিন্তু উনি তো এখন আমার উপর রেগে আছে। আরে এই রাগ বেশিক্ষণ টিকবে না, দেখবি একটু পর নিজেই তোকে ফোন করবে। নাও চল মেরি জান। ডিনারের পর ওরা বাড়ি ফিরে যাবে ঠিক করলো। তার ইচ্ছা বাবা মার সাথে দেখা করে সকালেই আবার ঢাকায় রওনা দিবে। স্বামীরকে আর রাগানো যাবে না, কিন্তু রূপা এবং তার মামা মামি কিছুতেই যেতে দিতে রাজি হলো না। রূপার মামি আমিনা খাতুন বলল, তোমার সাথে আমার কথা আছে ওরা। জি মামি বলুন। এখন বলবো না যে রাতে তোমার স্বামী ঘুমায় গেলে আমার ঘরে আসিও। ওরা ঢুক গেলে বলল, কিন্তু আমি তো রাতে রূপার সাথে থাকবো মামি। তাহলে রূপা যেন না জানে ও ঘুমায় যাওয়ার পর আসিও। ওরা একটু চিন্তায় পড়ে গেল। কি এমন জরুরি কথা? সে ধীর পায়ে রূপার ঘরে গেল। ভেতরে ঢুকতেই শুনলো শায়ান আহ্লাদ মাখা গলায় বলছে, আমার ময়না পাখি, জান পাখি, টিয়া পাখি, আই এম সরি, মাফ করে দাও। আমি সত্যি কালই ভাইয়ের সাথে কথা বলবো, প্রমিস করছি। রূপা বলল, তোমার প্রমিসের আমি কুষ্টি মারি। তুমি তো তোমার ভাইয়ের কণ্ঠ শুনলেও কাঁপো, কাওয়ার্ড কোথাকার। ওরা গলা ঝেড়ে শব্দ করলে তার উপস্থিতি টের পেয়ে শায়ান রূপার হাত ছেড়ে দিল। ওরা বলল, তুমি এই ঘরে কি করছো শায়ান ভাই? আমি না এসে অন্য কেউ এলে কি ভাবতো? কথা বলেই সে দরজা আটকে দিল। রূপা বলল, ওরা এটাকে আমার চোখের সামনে থেকে দূর কর, আমি ওর চেহারাও দেখতে চাই না। মামা আমাদের সম্পর্কের ব্যাপারে জেনে গেছে। রাতে আমি কারোর সাথে কথা বলি এটা মারিয়া নোটিস করে মামাকে বলে দিয়েছে। তারপর থেকে মামা আমাকে সন্দেহ করছে। আমিও সব সত্যি বলে দিয়েছি, তোর দেবরের সাথে আমার রিলেশন এটাও বলেছি। এই জন্যই সায়ানকে পরিচয় করাইনি। ওরা এবার বুঝলো আমিনা খাতুন কোন বিষয়টার সঙ্গে কথা বলতে চান। সে বলল, এবার তাহলে তোর মামা কি চান? কি আর চাইবে, আমাকে বিয়ে দিতে চায়। শায়ান ভাইয়ের সাথে বিয়ে দিলে সমস্যা কি? মামার তো কোনো সমস্যা নেই, তিনি প্রস্তাবের জন্য অপেক্ষা করছে। কিন্তু সমস্যা তোর এই ভিতর দেবরের। সে তো তার বাড়িতে আমার কথা বলতেই পারছে না। কিভাবে বলবো? মা বলেছে আমার এখনো বিয়ের বয়সই হয়নি। কথা শুনে রূপা খেপে গেল। শায়ানের কলার টেনে ধরলো। মায়ের কচি খোকা, তুমি এখানে কি করছো তাহলে? মায়ের আঁচলের নিচে ঢুকে থাকো। তুমি মায়ের আঁচলের নিচে ঢুকে বসে থাকো। পরবর্তী একদম টম এন্ড জেরির ঝগড়া আবার শুরু হয়ে গেল। কাকে সামলাবে ওরা? টম এন্ড জেরি নাকি নিজের মিস্টার রেগান? স্বামীর তো ফোনে ধরছে না। এত রাগ! মাঝরাতে হঠাৎ রূপার ঘরে এসে দরজা নক করলো শায়ান। ওরা ঘুম ভেঙে দরজা খুলল। শায়ানকে দেখে খানিক ভয় নিয়ে বলল, তুমি এখানে কেন? ওকে ঝাঁটা মেরে বিদায় করো। ওরা আমি কোনো কাওয়ার্ডের সাথে কথা বলি না। শায়ান ঘরে ঢুকে বলল, চলো বিয়ে করব। রূপা শোয়া থেকে উঠে বসলো। কিরমির করে বলল, ফাজলামি করছো? আমি সিরিয়াস, কালকেই বিয়ে করব। কাউকে কিছু বলার দরকার নেই, আগে বিয়ে করব তারপর সবাই জানবে। ওরা শায়ানের কথা হেসে উড়িয়ে দিল। রূপা উপহাস্য কণ্ঠে বলল, ফটো পোস্টার নিকলা হিরো সাব্বাস। শায়ান তখন সত্যি সিরিয়াস ছিল। পরের দিন সকালে সে রূপার ওরাকে নিয়ে কাজী অফিসে গেল। দ্বিতীয় সাক্ষী হিসেবে শারমিনকেও নেওয়া হলো। ওরা যাওয়ার সময় বলল, বিয়ের দিন একটু সাজবি না? আয় তোকে শাড়ি পরিয়ে দিই। ওসব শাড়ি টাড়ি পরে আমি গাড়ি সাজাতে পারবো না। 1001 টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়ে গেল। বিয়ের সময় শায়ানের গায়ে ছিল সাদা পাঞ্জাবি, রূপার গায়ে সাদা টি শার্ট আর 3/4 জিন্স। আজকের আকাশ একটু বেশি মেঘলাটে, বৃষ্টি হচ্ছে না, তবুও চারদিকে সনসন বাতাস। এই সকালবেলাতেই সন্ধ্যা সন্ধ্যা ভাব। দীর্ঘক্ষণ আকাশে রূপালী আধারের দিকে তাকিয়ে থাকার কারণেই হয়তো সামিরের মনেও আধারের বিস্তার ঘটতে শুরু হয়েছে। ক্ষণে ক্ষণেই মেঘের গর্জন শোনা যাচ্ছে।
একইভাবে সামিরের বুকের ভেতরেও টিপটিপ করছে শঙ্কা। ইচ্ছে করছে রূপালী মেঘের খামে একরাশ অনুভূতি ভরা চিঠি লিখতে, যেখানে সামির ঢেলে দিবে তার সমস্ত মন খারাপের গল্প। রাতে খুব ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন দেখে ফজরের আগেই তার ঘুম ভেঙে যায়। নামাজ আদায় করে বিছানায় অনেকক্ষণ গড়াগড়ি করেও আর ঘুম আসেনি। সকালে রান্নাঘরে কফি বানাতে গিয়ে সে দেখলো সুমন সাহেব কফি বানাচ্ছেন। তারও সামিরের মতো একই অবস্থা। ফজরের পর আর ঘুম হয়নি। তিনি সামিরকে দেখে হাসি মুখে বললেন, বুঝলি বাবা, এই বয়সে এইসব নর্মাল, প্রায় এমন হয়। যেদিন ঘুম আসে না সেদিন অযথা শুয়ে না থেকে রান্নাঘরে চলে আসিস। এই কয়েকদিন কফি বানানোটা শিখে গেছি, আস্তে আস্তে রুটিটাও বানানো শিখে যাব। তারপর একদিন তোর মাকে বিরাট সারপ্রাইজ দিব। সামিরও বাবার সাথে হেসে বলল, তুমি চাইলে সারপ্রাইজটা আমরা আজকেই দিতে পারি বাবা। সকালে বাবা ছেলে মিলে একসাথে নাস্তা বানালো। নীলিমা ঘুম থেকে উঠে এই কাণ্ড দেখে অবাক হয়ে গেলেন। আজকে একটা ইম্পর্টেন্ট টিচার্স মিটিং ছিল বলেই সামির ভার্সিটি এসেছে, কিন্তু তার মন ভালো লাগছে না। স্বপ্নটা দেখার পর থেকে একটা অস্থির ভাব তাড়া করে বেড়াচ্ছে। সামির মিটিং থেকে বের হয়ে ঠিক করলো চট্টগ্রাম যাবে। আশ্চর্যজনকভাবে এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই তার মন শান্ত হয়ে গেল। সব কিছু ভালো লাগা শুরু হলো। ওরা মাত্র কাজী অফিস থেকে বের হয়েছে। সায়ানের মুখ থেকে হাসি সরছেই না। রূপাও খুব উৎফুল্ল, কিন্তু ওরা আর শারমিন অজানা আতঙ্কে সিটিয়ে আছে। যাদের নিয়ে এত ভয় তারা হাসি খুশি সেলফি তুলছে, হাত ধরেও হাঁটছে। সায়ান কাজী অফিসের সামনে থেকে একজোড়া ডালিয়া ফুল কিনে রূপার হাতে দিয়েছে। হঠাৎ দেখা গেল রূপা ফুল ছুঁড়ে ফেলে সায়ানের পিঠে ধূপধাপ কিল দিতে শুরু করলো। ওরা কাছে এসে বলল, 5 মিনিটও হয়নি তোমাদের বিয়ের, আর তুই এখনই ওকে মারতে শুরু করেছিস? রূপা তীক্ষ্ণ মেসেজে বলল। এই বিয়ে আমার জীবনের সবচেয়ে বড় ভুল। শারমিন বলল, এটা বুঝতে অন্তত মানুষের 5 মাস লাগে, তুই মাত্র 5 মিনিটেই বুঝে গেলি। ওরা হেসে ফেলল। রূপা রেগে বলল, হাসবি না তোরা, এই গাধা এখন কি বলছে জানিস? আমাকে বাসায় ফিরে যেতে। ওরা ভ্রু কুচকে বলল, তো তুই কি বাসায় যেতে চাস না? অবশ্যই না, বাসায় যদি যেতেই হয় তাহলে আমি বিয়ে করলাম কেন? আমার কথা একটু বোঝার চেষ্টা করো রূপা। তোমাকে আমি আমার বাসায় এখন নিতে পারবো না। আগে আমি বাসায় যাই, ঢাকায় যাই, একটা চাকরি জোগাড় করি, তারপর আস্তে ধীরে সবাইকে ব্যাপারটা জানাবো। এখন তো আমার নিজেরই কোনো ইনকাম সোর্স নেই, আমি তোমার দায়িত্ব কিভাবে নিব? তাহলে বিয়ে করেছো কেন? আমি বলেছিলাম বিয়ে করতে। রূপা সায়ানকে আবার একটা ঘুষি দিতে নিচ্ছিল। শারমিন আর ওরা তাকে থামালো। ওরা তাদের মাঝখানে ব্যারিকেডের মতো দাঁড়িয়ে পড়ল। আচ্ছা, তোদের প্রবলেমটা কি? রূপা, তুই কি চাস আমাকে বল। শায়ন ভাই তো ঠিক কথাই বলেছে, সে বাসায় ম্যানেজ না করে তোকে কিভাবে নিয়ে যা। তাহলে সে আমাকে বিয়ে কেন করলো? আমি ওর জন্য বাসা থেকে বের হয়ে এসেছি না? ও এখন বলছে আমাকে আবার ফিরে যেতে। আমি আমার বাসায় গিয়ে কি বলবো? কাউকে কিছুই বলতে হবে না, তুই কিছুদিন অপেক্ষা কর। রূপা ক্রোধ নিয়ে, আমার মামা 10 দিন পর বিদেশ চলে যাবে, এর আগেই আমাকে বিয়ে দিয়ে দেবে। আমার হাতে সময় নেই। ও যে এত ভীতু, এটা জানলে আমি ওকে বিয়েই করতাম না। রাতে তো সিংহের মতো এসে বলছিল বিয়ে করব, এখন বিয়ের পর ভেজে বিড়াল হয়ে গেলে। সায়ান হতাশ কণ্ঠে বলল, আমাকে 2 দিন সময় দাও রূপা, অ্যাটলিস্ট 2 দিন। চুপ, তুমি আর একটা কথাও বলবে না। কাওয়ার্ড, তোমাকে আমি 2টা থাপ্পড় দেবো। ওরা খেয়াল করলো তার ফোন ভাইব্রেট হচ্ছে। স্বামীর ফোন করেছে। সাথে সাথেই ওরা ঠোঁটে এক চিলতে আদরে হাসি চলে এলো। ধীর পায়ে ওখান থেকে সরে এলো সে। নির্জনে এসে ফোন রিসিভ করলো। হ্যালো। গুড মর্নিং। ওরা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। মনে হচ্ছে সামিরের রাগ পড়ে গেছে। সে স্বাভাবিক স্বরে কথা বলছে। সামির হাসলো, শান্ত গলায় বলল, রূপার কি খবর? ভালো, শুধু শুধুই প্যানিক হয়েছিলাম, ওর কিছুই হয়নি। তুমি আমাকে ব্যাপারটা বললেই পারতে, তাহলে আমি তোমাকে নিয়ে যেতাম। সায়ানকে নেওয়ার দরকার হতো না। ওরা মনে মনে বলল, এই জন্যই তো বলিনি। মুখে বলল, কি করছেন এখন? ভার্সিটি থেকে বের হলাম, বাসায় যাচ্ছি। এত দ্রুত? আজকে ক্লাস ছিল না। তুমি কি করছো? ওরা হতাশ গলায় বলল, টম এন্ড জেরির ঝগড়া দেখছি।
সামির বিস্মিত হয়ে শুধালো, তুমি এখনো টম অ্যান্ড জেরি দেখো নাকি? ওরা হেসে ফেলল। তারপর বলল, কাল তো খুব রেগেছিলেন, হঠাৎ নিজে থেকেই ফোন করলেন যে, আমাকে মিস করছেন নাকি? হয়তো। ওরা শব্দ করে হাসলো। সামির কিছুটা গম্ভীর হয়ে বলল, আমার রাগটা কিন্তু অযৌক্তিক ছিল না। আমি বাড়ি আসা পর্যন্ত তোমার অপেক্ষা করা উচিত ছিল, তা না করে তুমি সায়ানকে নিয়ে আগেই বেরিয়ে গেছো। এটা কি ঠিক হয়েছে? ওরা চুপ করে রইল। মনে মনে বলল, কেন আপনাকে না জানিয়ে সায়ান ভাইকে নিয়ে এসেছি সেটা খুব শীঘ্রই বুঝবেন। সামির বিভ্রান্তি নিয়ে জিজ্ঞেস করলো, কি হচ্ছে ওরা? সামথিং ইজ ফিশি। কি হবে? কিছুই না, সায়ান ভাইয়া ফ্রি ছিল তাই তাকে এনেছি, আপনাকে বিরক্ত করতে চাইনি। তোমার আবদার আমার কাছে কখনোই বিরক্তিকর না। ওরা যাই হোক, কবে ফিরবে? সেটা এখনো বলতে পারবো না। বলো আর না বলো, আমি আজকে 12টায় বাসে উঠ। ওরা উত্তেজনা মিশ্রিত কণ্ঠে বলল, মানে আপনি চট্টগ্রাম আসছেন? হুম। ওরার আনন্দ হলো, আবার ভয় লাগলো। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজে একটু দমে যাওয়া কণ্ঠে বলল, ঠিক আছে আসুন। তুমি খুশি হওনি? অনেক খুশি হয়েছি আমি। আপনি সাবধানে আসবেন। এখানে আসার পর আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। সামির ভয় জড়িত কণ্ঠে বলল, না প্লিজ, কালকের সারপ্রাইজটাই এখনো হজম হয়নি। আমি আর কোনো সারপ্রাইজ চাই না তোমার থেকে। ওরা ফিস ফিস করে বলল, না চাইলেও আপনাকে সারপ্রাইজটা নিতেই হবে, কিছুই করার নেই। রূপা আর সায়নের ঝগড়া জঘন্য রূপ ধারণ করেছে। রূপা খেকিয়ে বলছে, তুমি এখনই আমার সামনে বাড়িতে ফোন করবে, না হলে আমাকে ডিভোর্স দিবে। কিন্তু এটা কিভাবে হয়? এত বড় একটা কথা আমি ফোনে বললে তো মা স্ট্রোক করবে। বলার ক্ষমতা নেই অথচ বিয়ে করে বসে আছে, নির্লজ্জ। ওরা কাছে গিয়ে বলল, থাম ভাই থাম, কাম ডাউন। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। সবাই কৌতূহল নিয়ে তাকালো। ওরা মুচকি হেসে বলল, আজকে 12টায় তোমার ভাইয়া বাসে উঠেছে, সায়ান এখানে আসবে। হ্যাঁ, ভাইয়া আসছে? ও মাই গড, তুমি কি সব বলে সায়ানের ভয় পাওয়া দেখে রূপা পাথর কুড়িয়ে নিল মারার জন্য। ওরা দ্রুত হাতে তাকে থামিয়ে বলল, আরে কি করছিস? মাথা ফেটে যাবে তো। ওর মাথা ফাটানোই উচিত। ভাইয়ের নাম শুনে কাঁপাকাঁপি শুরু। ও একটা ডাস্টার্ড। ওরা বলল, উফ, আমার কথা শোন, আমি এখনো ওনাকে কিছু বলিনি। উনি এলে ঠান্ডা মাথায় সব বলা যাবে। আমি নিজেই না হয় বলবো। আমাদের বিয়েটা তো খুব অদ্ভুতভাবেই হয়েছিল, তাও সবাই মেনে নিয়েছে, তোদেরটাও মানবে, চিন্তা করিস না। রূপা চোখ সুর। তুই কেন কথা বলবি? ওর ভাইয়ের সাথে ও কথা বলবে। ও আমাকে বিয়ে করেছে, তুই? সায়ান গর্জে উঠল, অসম্ভব। আমি ভাইয়ের সাথে এই ব্যাপারে জীবনেও কথা বলবো না। ভাই আমাকে চড় মেরে দাঁত ফেলে দিবে। তার আগে আমি তোমার সব দাঁত ফেলে দিব। ওরা ঠান্ডা মাথায় বলল, ঠিক আছে, আমিই কথা বলবো। ঠিক আছে, তাহলে প্রবলেম সলভড। রূপা, তুই আর সায়ান ভাই এখন আমার বাসায় যাচ্ছে। সায়ান কাপা কণ্ঠে বলল, বোঝার চেষ্টা করো রূপা, ভাবি কথা বললে ব্যাপারটা আরো ইজি হবে। ভাইয়া ভাবির কথা শুনবে, আমার কথা শুনবে। রূপা গরম চোখে তাকালো, ভৎসনার স্বরে বলল, আসল কথা হচ্ছে তুমি তোমার ভাইকে জমের মতো ভয় পাও। তার সামনে দাঁড়িয়ে বিয়ের কথা বলার সাহসও তোমার নেই। আমি যাব না প্লিজ। তুমি যখন ভাইয়াকে এসব বলবে আমি তখন সেখানে থাকতেও চাই না। ছি, এই কলিজা নিয়ে আমাকে বিয়ে করেছো? ওরা রূপার কাঁধে হাত রেখে বলল, কাম ডাউন মাই ডিয়ার। সায়ান আশান্বিত দৃষ্টিতে ওরার দিকে তাকালো, একটা ঢোক গিরে বলল, ভাবি প্লিজ সব কিছু ম্যানেজ করে দাও। আমি শিওর ভাইয়া তোমার কথা শুনবে। আর ভাইয়া যদি একবার মেনে যায় তাহলে বাসাতে ম্যানেজ করা চুটকির ব্যাপার। বাবা মা দাদি সবাই ভাইয়ার কথা শুনবে। ওরা ভরসা মিশানো কণ্ঠে বলল, আচ্ছা চিন্তা করো না, কিন্তু তুমি আমার সাথে না গেলে কোথায় যাবে? রূপা তো আর ওর বাসায় ফিরছে না। সায়ান একটু ভেবে বলল, আমি বরং রূপাকে নিয়ে একটা রিসোর্টে চলে যাই। কথা শুনে রূপা অগ্নিমূর্তির মতো তেড়ে এলো। কি বললে তুমি? সায়ান অসহায়ের মতো বলল, কেন যাবে না? তোমার সাহস কিভাবে হলো আমাকে এই প্রশ্ন করার? শারমিন বলল, তোমরা চাইলে 2 দিনের জন্য আমার বাসায় থাকতে পারো, কেউ নেই সেখানে। ওরা হেসে দারুণ, তাহলে ব্যবস্থা হয়ে গেল।
তোমাদের শারমিনের বাসায় ড্রপ করে আমি আমার বাসায় চলে যাব। সায়ান স্বস্তি ভরা কণ্ঠে বলল। হ্যাঁ, সেটাই ভালো হবে। রূপা বলল। কিন্তু আমি আমার বাসায় কি বলবো? মামির সাথে আমি কথা বলে নিব, বলবো তুই আমার সাথে আমার বাসায় আছিস। ইজি। ওরা খুব সহজেই সমাধান করে দিল। সায়ান রূপার দিকে চেয়ে হাসল। রূপা কটমট করে বলল। হেসে লাভ নেই, বিয়েটা আমি ততক্ষণ মানছি না যতক্ষণ না তুমি বাসায় সব জানাচ্ছ। আমাকে টাচ করলেও খুন করে ফেলবো। সায়ান বলল। ওকে, কুল। ওরাদের বাড়ি পার্বত্য চট্টগ্রামের রোজভ্যালিতে, মোটামুটি উচ্চমানের একটা অ্যাপার্টমেন্ট। রূপার মামার বাড়িও খুলশিতে, তবে সেটা ভাড়া বাড়ি। চাকরির সুবাদে তার মামার পরিবার এতদিন খুলশিতে থাকতো। মিরসরাইতে তাদের নিজস্ব বাড়ি। বিদেশ যাচ্ছেন বলে তিনি ভাড়া বাড়ি ছেড়ে নিজের বাড়িতে শিফট হয়েছেন কিছু মাস আগেই। ওরা তার ফ্ল্যাটে এসে অবাক, দরজায় এত বড় তালা ঝুলছে। মাকে সারপ্রাইজ দিবে বলে সে আগে থেকে কিছুই জানেনি, কিন্তু এখন বাড়ি এসে নিজেই সারপ্রাইজ হয়ে গেল। মা কোথায়? ওরা দরজায় দাঁড়িয়েই সাবিতা বেগমকে ফোন করলো। তিনি আফসোস করে বলল। বোকামি, তুই আমাকে আগে জানাবি না? সারপ্রাইজ দিতে চেয়েছিলাম মা, আমাকে হঠাৎ দেখে তুমি কেমন চমকাও সেটা দেখার খুব ইচ্ছে ছিল। সব সময় সারপ্রাইজ দিতে হয় না। এবার কি হবে বলতো? আচ্ছা, পরশুই না তোদের বাড়িতে আতিফকে নিয়ে এত বড় ঝামেলা হলো, আজকে আবার তুই এখানে? তোমাদের দেখতে এসেছি, এই জন্য কি অনুমতিপত্র লাগবে? আহা, আমি সেটা বলিনি, উল্টা বুঝিস কেন? আমি আর তোর বাবা এসেছি তোর বড় মামার বাসায়। বড় ভাইয়ের শরীর ভালো নেই, কবে আসবো তারও ঠিক নেই। এখন যা ঝড় বৃষ্টি হচ্ছে, তোরা রাতে একে কিভাবে থাকবি সেটা নিয়েই ভাবছি আমি। তোর সঙ্গে কে এসেছে? ওরা মুখ ভোতা করে বলল। এখনো কেউ আসেনি, কিন্তু তোমার জামাই আসছে। তোর সাথে জামাইও আছে? হাই হাই, কি সর্বনাশ! সাবিরা অস্থির হয়ে উঠলেন, যেন মহা বিপদে পড়ে গেছেন। ওরা বলল। উনি এখনো আসেনি, আজকে দুপুরে বাসে উঠবে, রাতের মধ্যে হয়তো চলে আসবে। তোরা এমন আলাদা আলাদা আসছিস কেন? ঝগড়া টগড়া করছিস নাকি? তেমন কিছু না। কি যে হচ্ছে, আমাকে তো মহা চিন্তায় ফেলে দিলি। ঠিক আছে, আমরা চেষ্টা করব আজকের মধ্যেই ফিরে আসতে। যদি আসতে না পারি, তুই সামলে নিতে পারবি তো? কি সামলাবো? ঘর তোর গুছাতে হবে না, আর রান্না বান্না। বিয়ের পর জামাই প্রথমবার বাড়িতে আসছে। পাবো। হ্যাঁ, দাঁড়িয়ে থেকে আমার পা ব্যথা করছে, ঘরে কিভাবে ঢুকবো সেই কথা বলো। নিচতলা থেকে দারোয়ানকে ডেকে তালা ভেঙে ঘরে ঢোক, এটাও কি আমাকে বলে দিতে হবে? ঘটে বুদ্ধি নেই। ওরা ঘরে ঢুকে দেখলো আসলে জঘন্য অবস্থা। ঘর গোছাতে অনেক সময় লাগবে, তবে সে এখন ভীষণ ক্লান্ত। গরম পানিতে গোসল সেরে গায়ে কাঁথা মুড়িয়ে শুয়ে পড়ল। ঠান্ডা আবহাওয়ায় একটু আরামের ঘুম, কিন্তু শান্তি আর কোথায়। একটু পরেই সাবিরা আবার ফোন করলেন। ওরা বলো মা। জামাই কি গাড়িতে উঠেছে? জানি না। আসবে তো শিওর? বললো তো আসবে। তাহলে এক কাজ কর, আমি একটা মহিলা পাঠাচ্ছি, সে ঘর পরিষ্কার করে দিয়ে যাবে। আর দারোয়ানকে বলছি বাজার করে আনতে। তুই পাশের ফ্ল্যাটের রাসেলের আম্মুকে ডেকে এনে রান্না শুরু কর, উনি তোকে রান্নায় হেল্প করবে, আমি বলে দিচ্ছি। ওরা খুব বিরক্তি নিয়ে বলল। মা, তুমি কি শুরু করলে? এমন ভাব করছো যেন রাজা বাদশা আসছে তোমার ঘরে। আমার মেয়ের জামাই রাজা বাচ্চার থেকে কম কি? যা বলছি তাই কর। ঘর কেমন সাজানো হয়েছে আমাকে ছবি পাঠাবি, রান্না করেও ছবি পাঠাবি। এর মাঝে কলিং বেল বেজে উঠল। গৃহ পরিষ্কার কর্মী চলে এসেছে নিশ্চয়ই। ওরা একটা দীর্ঘশ্বাস ফেলে সাদের ঘুম পায়ে ঠেলে বিছানা ছেড়ে উঠল। সাবিরার পাঠানো গৃহ পরিষ্কার কর্মী খুব ভালো কাজ করছে, এতে সন্দেহ নেই, কিন্তু হাতের পাশাপাশি তার মুখও চলছে সমান তালে। কথায় কথায় সে নাক মুখ কুঁচকে বলছে। এত ময়লা আমি জীবনেও কোনো ঘরে দেখি নাই। আপনারা কয়দিন ধরে ঘর মোছেন না? হ্যাঁ, আমার ঘরের সবকিছু ফকফকা থাকে জানেন, ফ্লোরে তাকাইলে চেহারা দেখুন যায়। সি সি, এইখানে এত ধুলা জমছে কে? কয়দিন মুছেন নাই? ওরা না পারতে একটা ধমক দিল। ময়লা পরিষ্কারের জন্যই আপনাকে ডাকা হয়েছে, মুখ না চালিয়ে দ্রুত হাত চালান।
সন্ধ্যার মধ্যে সব কাজ শেষ করতে না পারলে একটা টাকাও পাবেন না। বিকেলের মধ্যে দারোয়ান বাজার নিয়ে উপস্থিত হলো। ওরা ভেবেছিল সে একাই রাঁধবে। দ্রুত রান্নাবান্না শেষ করলে এই মহিলাকে দিয়ে রান্নাঘরটাও পরিষ্কার করিয়ে নেওয়া যাবে, নয়তো উনি চলে গেলে নিজেকেই পরিষ্কার করতে হবে। পাশের ফ্ল্যাটের ছোট বুয়া রাসেলের আম্মু সন্ধ্যাবেলাতে হাজির হলো। হাসি মুখে বুঝলো, আম্মা আমি তোমারে সাহায্য করতাম আইছি। কি কি রানতে হইব কও খালি। রান্না আমি একাই করতে পারি খালা, আপনার আসার দরকার ছিল না। আপাই যে আমারে কয়া দিল। এদিকে রূপা ফোন দিতে দিতে অস্থির। তার থেকেও বেশি বিরক্ত করছে সায়ান। সিরিয়াস কোনো অপারেশনের সময়ও মানুষ এত প্যানিক হয় না। সায়ান যতটা প্যানিকড হচ্ছিল, ভয় একটা সংক্রামক রোগ। তার এহেন অবস্থা দেখে এখন আরও নার্ভাস লাগছে। একটা শঙ্কা কাজ করছে মনে, সে শেষমেশ সামিরকে ম্যানেজ করতে পারবে তো? উফ, এত যন্ত্রণা হবে জানলে একবারই এমন উদ্যোগ তো নিতই না। সাবিরাও মিনিটে মিনিটে ফোন দিচ্ছেন ঘরের ছবি পাঠানোর জন্য। ওরা কয়দিক সামলাবে? কোনো মতে বেডরুম আর ড্রয়িং রুমের ছবি তুলে মাকে পাঠালেন। সাবিরা সাথে সাথে ফোন দিয়ে বল, সোফার কাভারগুলো পুরনো দেখাচ্ছে ওরা। নতুন কভার আলমারিতে আছে, বের করে একটু লাগিয়ে নে তো। ওরা মিষ্টি কণ্ঠে বলল, এত ঝামেলা না করে নতুন সোফা অর্ডার দেই মা, কি বলো? ফাজলামি করবি না একদম। রান্না বান্নার কি খবর? মেনুতে কি কি রাখবি ঠিক করেছিস? আজ তো খাসি বানিয়ে দেবো নাকি, নবাব আসছে বলে কথা। সাবিরা রেগে বললেন, থাপ্পড় খাবি কিন্তু এবার। আফসোস মোবাইল ফোনে থাপ্পড় দেওয়ার সিস্টেম নেই, তাই তুমি চেষ্টা করলেও পারবে না। সন্ধ্যার মধ্যেই রাসেলের আম্মু সব রান্না শেষ করে ফেলেছে। এত দ্রুত কিভাবে কাজ করে কে জানে। গৃহ পরিষ্কারের জন্য যে ভদ্রমহিলা এসেছিল সে রান্নাঘরটাও ঝকঝকে পরিষ্কার করে দিয়ে গেছে। ওরা খুশি হয়ে তাদের বাড়তি টাকা বকশিসও দিয়ে দিল। তখন সন্ধ্যা 7টা বাজছে। ওরা ভাবলো একটু গোসল করে নিবে। সকালে একবার গোসল করা হয়েছে, কিন্তু এত কাজের পর আরেকবার গোসল না করলে নয়। সে অনেক সময় নিয়ে বাথরুম থেকে বের হলো। তখন দেখলো তার মোবাইলে মিসড কলে ভরে গেছে। এর মধ্যে প্রায় 5টা মিস কল সামিরের। আর বুক ছ্যাদ করে উঠল। সামির কি চলে এসেছে? সে অবিলম্বে কল ব্যাক করতেই সামিরের ক্লান্ত এবং বিষণ্ণ কণ্ঠ ভেসে এলো, ওরা কোথায় আপনি? চলে এসেছেন? বাস থেকে নেমেছে? ওরা উদ্গ্রীব। সামির গম্ভীর গলায় বলল, আসছি না আমি। ওরা বিস্মিত এবং আহত। আসছেন না মানে? হঠাৎ জরুরি একটা কাজ পড়ে গেছে এখানে। চুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো আর বাম চোখ থেকে। আহত মন নিয়ে উচ্চারণ করলো, না, এই কথা আমাকে আগে জানালেন না কেন? সরি, ভুলে গেছিলাম। যাই হোক, এখন তো জানিয়েছি। ওরার মন একদম খারাপ হয়ে গেল। সামিরকে সারপ্রাইজ দিবে বলে কত কিছু প্ল্যান করেছিল। ক্যান্ডেল লাইট ডিনারের জন্য ডাইনিংয়ে মোমবাতির ব্যবস্থা করেছিল, কেক বানিয়েছিল যত্ন করে। নিজেকে সাজাবে বলে কমলা রঙের একটা স্নিগ্ধ শাড়ি বের করেছিল। অথচ এখন কিনা সামির বলছে আসবে না। সামান্য সরিতে মনের ব্যথা দূর হয় না, বরং বাড়ে। এই সত্যি সে হঠাৎই ভালোভাবে উপলব্ধি করলো। ওরা খুব মলিন কণ্ঠে বলল, ঠিক আছে, সমস্যা নেই। তুমি কি কাঁদছো? ওরা দ্রুত নিজের কণ্ঠ স্বাভাবিক করে বলল, একদম না, কাঁদবো কেন? তাহলে দরজাটা খোলো, দেখি আমি তোমাকে। আচম্বিতে কথাটার অর্থ বুঝলো না ওরা। সবিস্ময়ে বলল, মানে? সামির হেসে কলিং বেল চাপল। বুকের মধ্যে অসহ্য সুখানুভূতি দাপিয়ে উঠল ওরার। চোখে পানি উপচে পড়তে লাগলো। দৌড়ে গিয়ে দরজা খুলতেই দেখলো সামির দাঁড়িয়ে আছে, এক হাতে ফোন, অন্য হাতে লাগেজ। ওরার দিকে যেয়ে ঠোঁট উঁচু করে ফ্লাইং কিস দিল। ওরার মুখে হাসি চলে এলো, চোখের পানি ঝরো ঝরো পড়ছে চিবুক পেয়ে। উত্তেজনা সামলাতে না পেরে 2 হাতে জড়িয়ে ধরলো সামিরকে। সামির লাগেজ ছেড়ে ফোন পকেটে রেখে নিজেও জড়িয়ে ধরলো ওরাকে। ফিস ফিস করে বলল, একটু দুষ্টামি করতে চেয়েছিলাম, এভাবে কেঁদে ফেলবে বুঝিনি। ওরা সত্যিই কেঁদে ফেলেছিল, ভাবতে অবাক লাগছে তার। সামির বলল, ভেতরে ঢুকি আগে, তারপর জড়িয়ে ধরো। এভাবে দরজার সামনে দাঁড়িয়ে থাকলে তো কেউ দেখে ফেলবে। ওরা লজ্জা পেয়ে দ্রুত ছেড়ে দিল। মাথা নিচু করে বলল, ভেতরে আসুন। পুরো বাড়ি নীরবতায় থমথম করছে। সামির জিজ্ঞেস করলো, বাসায় আর কেউ নেই? মা আর বাবা বড় মামার বাসায় গেছে, রাতে হয়তো আসবে না। আর সায়ান, সে কোথায়?
ওরা নির্বাক হয়ে গেল। কি বলবে এবার? এমন প্রশ্নের সম্মুখীন হতে হবে এটা মাথাতেই আসেনি। সামিরের মনে আছে গতকাল সায়ান তার থেকে টাকা নিয়েছিল ট্যুরে যাবে বলে। সেই কথা ভেবেই প্রশ্ন করলো, তোমাকে এখানে একা রেখে সায়ান চলে গেছে নাকি? সায়ান ভাইয়ের কোথাও যাওয়ার কথা ছিল? ছিল তো, আমাকে বলেছিল ফ্রেন্ডদের নিয়ে ট্যুরে যাবে। ও আপনাকে টায়ার্ড মনে হচ্ছে, ফ্রেশ হন, আমি ডিনার রেডি করছি। ওরা প্রসঙ্গ কাটাতে চাইল। সামির সত্যি ক্লান্ত, সারাদিন এত জার্নি করে শরীর খারাপ লাগছে, মনে হচ্ছে গোছলে একমাত্র সমাধান। ওরা দেখলো সামিরের লাগেজটা অনেক ভারী। এত বড় লাগেজে সে কি এনেছে? সে কি এখানে অনেকদিন থাকবে? লাগেজ খুলে হতভম্ব হয়ে গেল ওরা। ভেতরে অনেক ধরনের জিনিস, চকলেট, চিপস, বড় বড় জুসের বোতল, ফ্রোজেন স্ন্যাক্সের প্যাকেট, মিঠাই থেকে আনা বিশাল বড় মিষ্টির বাক্স, শাড়ি, পাঞ্জাবি। বোঝে যাচ্ছে সামির অনেক শপিং করেছে। শাড়ি আর পাঞ্জাবি নিশ্চয়ই বাবা মায়ের জন্য। ওরা প্রয়োজনীয় জিনিসগুলো বের করে লাগেজ যেভাবে ছিল সেভাবেই রেখে দিল। এইসব উপহার সামির নিজের হাতে বাবা মাকে দিলে তারা বেশি খুশি হবে। বাইরে টিপ টিপ বৃষ্টি হচ্ছে, প্রচুর ঠান্ডা বাতাস। ষোলকলা পূর্ণ করতেই আচমকা হয়ে গেল লোডশেডিং। ওরা যেন মনে মনে এটাই চাইছিল। ক্যান্ডেল লাইট ডিনারটা এবার জমবে ভালো। সে ডাইনিং টেবিলের মাঝখানে কেকটা রাখলো। কেকের উপর চকলেট সিরাপ দিয়ে সুন্দর করে লেখা আই লাভ ইউ। চারপাশে মোমবাতি জ্বেলে দিল, বাতাসে যেন আগুন নিভতে না পারে তাই জানলা আটকে দিল। মেনুতে সব সামিরের পছন্দের খাবার, খাসির মাংস, চিংড়ি মাছ, হাঁসের ডিম আর ঝরঝরে সাদা পোলাও। ওরা খাবার নিয়ে অপেক্ষা করছিল। সে কমলা রঙের শাড়িটা পরেছে, সুন্দরভাবে সেজেছে। মোমবাতি সবগুলো জ্বালানোর সময় সে শোকোক্তি করল, মিস্টার সামির চৌধুরী, এইসব দেখে আবার ভাববেন না যে আপনার ওয়াইফ খুব রোম্যান্টিক। সবই সে করেছে নিজের বন্ধুত্বের খাতিরে। তাই এইসবের সাথে বন্ধুত্ব কিভাবে রিলেটেড শুনি? ওরা রাতটা ছলাৎ করে উঠল। পেছনে তাকিয়ে দেখলো সামির দাঁড়িয়ে আছে, তার হাতে তলে। সে গোসলে ছিল। কখন বাথরুম থেকে বেরিয়ে পেছনে এসে দাঁড়ালো কে জানে। ওরা একদম টের পায়নি। শব্দ ছাড়া একটা মানুষ কিভাবে হাঁটে? জিন নাকি সে? ওরা মৃদু হাসার চেষ্টা করলো। তৎক্ষণাৎ কি বলবে বুঝতে না পেরে দ্রুত চেয়ার টেনে দিয়ে বলল, বসুন, দেখুন আপনার জন্য কত কিছু রান্না করেছি, সব আপনার ফেভারিট আইটেম। সামির ভালো মতো ওর দিকে লক্ষ্য করলো। ওরা পোশাক বদলে ফেলেছে। এখন তার গায়ে কমলা রঙের সুন্দর একটা শাড়ি, ভীষণ মানাচ্ছে। চোখে মুখে অপ্রস্তুত ভাব, দেখতে ভীষণ কিউট লাগছে। সামির চেয়ারে বসলো না, হাতের তোয়ালেটা সোফায় ছুড়ে ওর মুখোমুখি এসে দাঁড়ালো। তার ধারালো দৃষ্টির মুখে পড়ে যেন আরো বেশি এলোমেলো হয়ে গেল। ওরা সারাদিন ঘরে যেসব কথা ভেবে নিজেকে সাজিয়েছিল সবই যেন কাছে যেতে লাগলো, কণ্ঠ জড়িয়ে আসতে লাগলো। কি অদ্ভুত! কোনো মতে আড়ষ্ট স্বরে বলল, কেকও বানিয়েছি, দেখুন সুন্দর হয়। সামির কেকের দিকে তাকালো না, ঘোর মাখা দৃষ্টিতে ওর চিবুক স্পর্শ করে বলল, খুব সুন্দর। অচিরেই শীতল পরিবেশে উষ্ণতা নেমে এলো যেন। দমবন্ধ অনুভূতিতে ছটফট করে উঠল মন। সামিরের গা থেকে ভয়েস শ্যাম্পুর ঘ্রাণ আসছে। সে কি নিজের শ্যাম্পু সাথে নিয়ে এসেছে? এই সুগন্ধ শুনলেই ওর মাথা ঝিমঝিম করে। সামিরের হাত চিবুক থেকে সরে ওর ঠোঁট স্পর্শ করলো। ঠিক তখনই ওরা ঝট করে সরে গিয়ে বলল, নিন কেক কাটুন। কথা বলি ছুরি বাড়িয়ে দিল। সামিরের সকল অনুভূতি বিকল হয়ে গেল প্রত্যাখ্যানের তীব্র আঘাতে। কেক কাটা এত জরুরি বিষয় কিভাবে হলো? সে ছুরি হাতে নিল না, চেয়ারে বসলো চুপচাপ। ওরা বলল, কি হলো, কেক কাটবেন না? সামির শান্ত গলায় বলল, আমি খুব টায়ার্ড, এই মুহূর্তে ভালো লাগছে না। ঠিক আছে, তাহলে আগে ডিনার করুন, কেক তো পরেও কাটা যাবে। দেখুন আপনার সব পছন্দের আইটেম করেছি। ওরা হাসছে, কিন্তু সামির হাসছে না। আস্তে আস্তে খাবারের ঢাকনা সরাতে লাগলো ওরা। পোলাওয়ের গন্ধে সামিরের কেমন বমি আসছিল। এত ভারী খাবার দেখতেও অস্বস্তি লাগছে। সে ওরার হাত ধরে তাকে থামিয়ে বলল, আমি কিছু খাবো না, ওরা এগুলো নিয়ে যাও প্লিজ। কেন খাবেন না কেন? ইচ্ছে করছে না, খিদে নেই। কথা বলে সে টেবিল থেকে উঠে শোবার ঘরের দিকে গেল। ওরা হতভম্ব। টেবিলটা কত সুন্দর করে সাজিয়েছিল, অথচ সামির কিছুই খাবে না। একটু আগের ঘটনার জন্য কি সে রেগে গেছে?
ওরার ফোন আবার ভাইব্রেট হচ্ছে। রূপা কল দিয়েছে। কিচেনে এসে ওরা ফোনটা রিসিভ করল। হ্যাঁ রূপা বল। কি অবস্থা ওরা? আমরা টেনশনে পাগল হয়ে যাচ্ছি, তুই বলছিস সব? মাত্র কিছুক্ষণ হলো উনি এসেছে, এখনই কি বলতে শুরু করব? একটু সময় দে, এত সেনসিটিভ একটা বিষয় বুঝে শুনে বলতে হবে, যখন ওনার মুড ভালো থাক। এখন কি মুড খারাপ? ওরা হতাশ গলায় বলল, মনে তো হচ্ছে তাই। আমি এত কিছু রান্না করলাম কিন্তু সে কিছুই খেলো না, কথাবার্তাও কেমন গম্ভীর, মনে হচ্ছে রেগে আছে। হঠাৎ রাগলো কেন? আমি কি জানি রাগলো কেন? আমি কি তার মনের ভেতর ঢুকেছি? তোকে অবশ্যই তার মনের ভেতরে ঢুকতে হবে, নাহলে তুই কনভিন্স করবি কি করে? আমার ভয় লাগছে রূপা, মনে হচ্ছে এই কাজ আমার দ্বারা সম্ভব না। আমরা দুটো মানুষ তোর উপর ভরসা করলে সকাল থেকে বসে আছি, আর এখন তুই এই কথা বলছিস? আমার ভিতর দিন তো জীবনেও বলতে পারবে না, সেটা আমি জানি। এখন তুই একমাত্র আমার আশা ভরসা। প্লিজ ওরা কিছু কর, আমাদের 10 বছরের বন্ধুত্বের দোহাই। ওরা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কি করব আমি যদি উনি না মানে? অবশ্যই মানবে, তুই চাইলেই মানতে পারিস। কিভাবে? কিভাবে সেটা নিজেই ভেবে দেখ। আর কতদিন বাচ্চা থাকবি? Be a real woman now. ওরা ফোন রেখে খুব চিন্তায় পড়ে গেল। তারপর যত্ন করে 1 কাপ কফি বানালো সামিরের জন্য। পানি পড়ার মতো কফি পড়া বলেও কি কিছু আছে? তাহলে সামিরকে কফি খাইয়ে বশ করে ফেলা যেত। ধুর, কি অদ্ভুত চিন্তা করছে সে। সামির বারান্দায় দাঁড়িয়েছিল। ওরা পেছনে এসে বলল, আপনার জন্য কফি এনেছি, খেলে ভালো লাগবে। সামির নির্বিকার ভঙ্গিতে কফির মগ হাতে নিল। তারপর ওরাকে অবাক করে দিয়ে মগটা কাত করে সমস্ত কফি ঢেলে দিল জানালার বাইরে। তার এহেন কাণ্ডে ওরা নির্বাক চিত্তে তাকিয়ে রইল, ভ্রু কুচকে। সামির কিছুই যেন হয়নি এমন ভাব করে খালি মগটা ওরাকে ফিরিয়ে দিল। আপনি কি আমার উপর রাগ করেছেন? ওরা নিভু কণ্ঠে প্রশ্ন করল, এত বেহুদা মনে হয় আমাকে? তোমার উপর রাগ করার চেয়ে ভালো আমি একটা গাছের উপর রাগ করি। ওরা মগ হাতে নত মাথায় দাঁড়িয়ে রইল। সামির বারান্দা ছেড়ে চলে যাচ্ছে। এমন সময় রূপার কথাটা স্মরণ হলো। তুই চাইলেই পারিস। Be a real woman now. শুনুন, সামির থামল। ওরা পেছনে ফিরে বলল, আপনার সাথে আমার জরুরি কথা আছে। সে বড় করে নিঃশ্বাস নিল কয়েকবার। তারপর সামিরের সামনে এসে হাত বাড়িয়ে বলল, আগে আমাকে উপরে তুলুন। মানে? আমি আপনার সমান হতে চাই। সামির কিছু বুঝতে না পেরে ওরাকে কোমর ধরে উপরে তুলল। ওরা তার নাকে কপালে চুমু দিয়ে বলল, আই লাভ ইউ। স্বামীর কিং কর্তব্য বিমূঢ়। বিয়ের পর এই প্রথম ওর মুখে ভালোবাসার কথা শুনে সে পুরোপুরি নির্বাক। হা করে কয়েক মুহূর্ত চেয়ে থেকে বলল, এটাই তোমার জরুরি কথা ছিল? ওরা লাজুক মুখ। হ্যাঁ এটাই। সামির ওরাকে ঘুরিয়ে দেয়ালের সাথে চেপে ধরল। তারপর রুদ্ধশ্বাসে বলল, তাহলে এবার আমার জরুরি কথা শোনো। ওরা নিঃশ্বাস ভারী হয়ে উঠল। গাঢ় স্পর্শে সামির চুমু দিল তার ঠোঁটে। বাইরে ঝমঝম বৃষ্টির শব্দ, বজ্রপাত হচ্ছে। শীতল বাতাসে উষ্ণ এক পরশ, এ যেন কোন এক ঐশ্বরিক মুহূর্ত। সামির ছেড়ে দিতেই গ্রিল ধরে দাঁড়ালো ওরা। তার সম্পূর্ণ শরীর তীর তীর করে কাঁপছিল। বৃষ্টির ফোঁটা এসে ভিজিয়ে দিচ্ছে দুজনকে। সামির তার কোমর জড়িয়ে ধরতেই ওরা শিউরে উঠল। সামির হালকা কণ্ঠে জিজ্ঞেস করল, ঠান্ডা লাগছে? ওরা দুপাশে মাথা নাড়ল। সামির বলল, আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, সব ভয় কেটে যাবে। ওরা অচেতনের মতো নিজের শরীরের ভার সামিরের উপর ছেড়ে দিল। নরম আদরে সামির আগলে নিল তাকে। গলির মোড়ে একটা চায়ের দোকানে বসে আছে সাম। তার মাথায় নানা চিন্তা ঘুরপাক খাচ্ছে। সে জানে বেশি ভেবে কাজ নেই। ঘটনাটা সে নিজেই ঘটিয়েছে, তাই এখন ভয় পেয়ে পিছু উঠলে চলবে না। এখন সকাল 9টা বাজছে। এতক্ষণে নিশ্চয়ই মা ঘুম থেকে উঠে গেছেন। এটাই মুখ্যম সময়। পরিবারে নিজের মাকে সায়ন সবচেয়ে ভালোবাসে। সে সারা রাত চিন্তা করে মাকে ফোন করার সিদ্ধান্ত নিয়েছে। আর কেউ না বুঝলেও মা তার কথা বুঝবে, এই ভরসাতেই ফোন করলো। হ্যালো মা, কেমন আছো? ভালো আছি। তোদের কি খবর? সামিট বললো তুই নাকি বৌমাকে একা রেখে বন্ধুদের সাথে ট্যুরে চলে গেছিস। এটা কি ঠিক হয়েছে বল? অন্তত বড় ভাই আসা পর্যন্ত অপেক্ষা করতি। সায়ন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি তোমাকে একটা জরুরি বিষয় বলার জন্য ফোন করেছি মা।
কথাটা অনেক ইম্পর্টেন্ট, প্লিজ তুমি কিন্তু মনোযোগ দিয়ে শুনবে। নীলিমার মোটেও মনোযোগ নেই। তিনি ফিরোজাকে চা বানানোর নির্দেশ দিচ্ছেন। আমার চায়ে আদা দিও না ফিরু, আমার চায়ে দিও শুধু। মা তুমি কি আমার কথা শুনছো? হ্যাঁ বল না, শুনছি তো। সায়ান অনুচ্চ স্বরে বলল, ধরো আমি একটা বড় অপরাধ করেছি, তুমি কি মা হিসেবে আমাকে ক্ষমা করবে? ফিরু, মায়ের চায়ে চিনি দেওয়ার দরকার নেই। সায়ান বিরক্ত গলায়, আমি রাখি। কেন, তুই নাকি বলবি? আমি তো বলতে চাইছি, কিন্তু তুমি শুনছো কই? আচ্ছা এখন বল। ফিরু চলে গেছে। ধরো তোমার কোনো সন্তান অপরাধ করেছে, তাহলে তুমি কি করবে? নীলিমা সহজ গলায় বললেন, অপরাধ যদি ক্ষমার অযোগ্য হয় তাহলে শাস্তি দিব। আগে জানতে হবে অপরাধটা। ধরো আমি তোমাকে না জানিয়ে বিয়ে করে ফেললাম। হঠাৎ এই কথা জিজ্ঞেস করছিস কেন? তুই কি সেরকম কিছু ভাবছিস? আসলে মা আমি সায়ান বাকি কথা বলার আগেই নীলিমা কড়া ধমকি দিলেন। খবরদার, এই সমস্ত চিন্তা মাথাতেও আনবি না। কত শখ ছিল ছেলের জন্য নিজে গিয়ে মেয়ে বাছাই করব, বিয়েতে বিরাট আয়োজন করব। স্বামীর বেলায় তো এসব কিছুই হয়নি। যদিও সে আমার অনুমতি ছাড়া বিয়ে করেনি, ফোনে অনুমতি নিয়েছিল, তাই ওকে মাফ করেছি। কিন্তু তোকে মাফ করার প্রশ্নই আসে না। তুই আমার একমাত্র অবিবাহিত ছেলে, তোকে নিয়ে আমি অনেক কিছু ভেবে রেখেছি। তাছাড়া তোর বিয়ের বয়স হতে এখনো অনেক দেরি। সায়ানের গলা শুকিয়ে এলো। মা এই কথা শুনলে নির্ঘাত স্ট্রোক করবে। সায়ান প্রসঙ্গ কাটিয়ে দ্রুত ফোন রেখে দিল। সত্যিটা বলার সাহস পেল না। রূপা পায়চারি করছে অনবরত। শারমিন গরম গরম রুটি আর ভাজি এনে বলল, কিছু খেয়ে নাও রূপা, রাতেও খাওনি। রূপার হাতে মোবাইল। সে ভীষণ দুশ্চিন্তায় আছে। ব্যক্ত কণ্ঠে বলল, খাবো না আমি। কি হয়েছে? সকাল থেকে এতবার ফোন দিয়েছি, একবারও ধরছে না ওরা। আল্লাহই জানে আমার জন্য আবার ওর বরের সাথে ঝগড়া হয়ে গেল নাকি। টেনশন করো না, মনে হয় এখনো ঘুম থেকে ওঠেনি। ওরা এত বেলা অবধি কখনো ঘুমায় না, ও তো খুব দ্রুত উঠে যায়। উফ, আমার খুব টেনশন হচ্ছে শারমিন। আমি শিওর কিছু একটা হয়েছে, নয়তো ফোন কেন ধরবে না? সে আরেকবার ফোন করলো। এবার ঠিকই ওপাশ থেকে রিসিভ হলো ফোনটা। রূপা ধীর চিত্তে শুধালো, হ্যালো ওরা? পাশ থেকে শব্দ এলো। রূপা আমি সামির। হঠাৎ সামিরের কণ্ঠ শুনে রূপা ধাঁধায় পড়ে গেল। অপ্রস্তুত হয়ে বলল, ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? জি ভাইয়া ভালো। ওরা কোথায়? ঘুমাচ্ছে ও। আসলে আমার ওর সাথে একটু দরকার ছিল। বুঝতে পেরেছি, অনেকবার ফোন দিয়েছো দেখলাম। ও উঠলে একটু জানাবেন যে আমি ফোন দিয়েছি। ঠিক আছে, নিশ্চয়ই জানাবো। আর কিছু বলতে হবে? না, শুধু এইটুকু বললেই হবে, বাকিটা ও বুঝবে। পাশ থেকে কেউ বলল, রূপা নাকি? জি। তাহলে আমাকে দাও। সাবিরা সামিরের থেকে ফোনটা নিয়ে প্রশ্ন করলেন, রূপা, তুমি নাকি সুসাইড করতে গেছিলে? এসব কি শুনছি তোমার নামে? এই যুগের মেয়ে হয়ে এমন বোকার মতো কাজ কেউ করে? রূপা মৃদু কণ্ঠে বলল, আসলে আন্টি, ওটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, আমি সেরকম কিছুই করিনি। না করলেই ভালো, আমি যেন আর কখনো এরকম না শুনি। ওরা কেমন আছে আন্টি? এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছে যে, মানে শরীর ভালো তো? না রে মা, মেয়েটার শরীর ভালো নেই। কাল একা হাতে অনেক কাজ করেছে। আমরা কেউ তো বাসায় ছিলাম না, আজ সকালে এসেছি, আর এসে থেকেই দেখছি মেয়েটা ঘুমাচ্ছে। তোমার ওর সাথে কি দরকার ছিল আমাকে বলতে পারো। রূপা খুব দুশ্চিন্তায় পড়েছে। তার মনে হয় ওরাকে দিয়ে কথাটা না বলিয়ে সাবিরা আন্টিকে দিয়ে বলালে বেশি ভালো হবে। তিনি শাশুড়ি মানুষ, সাবির গুরুজন হিসেবে তার কথা ফেলতে পারবে না। বিষয়টা মাথায় আসতেই রূপা গড় গড় করে সাবিরাকে গতকালকের সব ঘটনা জানিয়ে দেয়। কিন্তু হিতে বিপরীত হয়। সব শুনে সাবিরা প্রচণ্ড ক্ষেপে যান। হ্যালো বন্ধুরা, আমি হৃদয়। আমার ডিভাইসে গল্পটি মনে হচ্ছে কিছুটা সমস্যা। তোমাদের ডিভাইসে যদি গল্পটা শুনতে কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। পরবর্তী পর্বতে আমি আপডেট করে ঠিক করে দিব। তুমি ভাবলে কি করে এই বিষয়ে তোমাকে সাহায্য করব আমি?
ন্যূনতম কমন সেন্স থাকলে ওই রকম একটা কাণ্ড তুমি করতে না। এখন আবার আমার মেয়েকেও এসব জড়াতে চাইছো? কি চাও তুমি? ওর সংসারটা ভাঙুক? রূপা থতমত খেয়ে বলতে চাইল। আন্টি আমি সাবিরা তুমুল শব্দে ধমক দিয়ে উঠলেন। চুপ করো। কিভাবে এত সাহস পেলে তুমি? লজ্জা করলো না আমাকে এসব বলতে? এত বড় অন্যায় করে আবার সাহায্যও চাইছো? সাবিরার হুঙ্কার শুনে রূপা চুপসে যায়। কয়েক মুহূর্তের জন্য বিকল হয়ে আসে ষড়যন্ত্র। সাবিরা থেমে থাকেন না। যা নয় তাই বলে রূপাকে অপমান শুরু করে। তার বংশ পরিচয় নিয়ে কথা বলতেও ছাড়েন না। সায়ানকে ফাঁসিয়ে বিয়ে করার জন্য তাকে নির্লজ্জ উপাধিও দেয়। রূপা জানে না কেন সে চুপচাপ সবকিছু শুনল, কেন একটা কথাও উচ্চারণ করতে পারলো না মুখ দিয়ে। ছোটবেলার স্মৃতিগুলো তার মনে হলো। মা যখন মারা যান তখন সাবিরা নিজেই বলেছিল, আজ থেকে আমি তোমার মা। আমার কাছে ওরা যেমন তুমিও তেমন। ওরার মতো তুমি আমার আরেকটা মেয়ে। সেই কথাগুলো যে কতটা ভুল তা আজ তিনি প্রমাণ করে দিলেন। রূপার চোখ দিয়ে টপ টপ করে গড়িয়ে পড়ল বড় বড় ফোঁটার অশ্রু। ফোন রাখার পর সে আসলেই দ্বিধায় পড়ে যায়। বাস্তব বোধ জাগ্রত হয়। কে সে? শায়ানের মতো ছেলেকে বিয়ে করার যোগ্যতা কি আসলেই তার আছে? সে অনাথ একটা মেয়ে। মাথার উপর মামার ছায়া না থাকলে কবেই রাস্তার মেয়ে হয়ে যেত। এই নির্মম সত্যিটা বুঝতে রূপা খুব বেশি দেরি করে ফেললো বোধ হয়। শায়ান বাড়ি ফিরে রূপাকে খুঁজে পায় না। শারমিন জানায় সে নাকি চলে গেছে। যাওয়ার আগে শায়ানের জন্য একটা চিরকুট ফেলে গেছে। শায়ান চিরকুট খুলে দেখে এর মধ্যে লেখা, আমি জলে ভাসা পদ্ম সায়ান, তুমি বাগান বিলাস। আমাদের মিলনটা খুব বেমানান। এই সম্পর্ক টিকিয়ে রাখা আমার পক্ষে সম্ভব না। তাই আমি বাড়ি ফিরে যাচ্ছি। তুমিও নিজের বাড়ি ফিরে যাও। পারলে আমাকে ক্ষমা করে দিও আর সব কিছু ভুলে যেও। আশ্চর্য! এটা কেমন কথা? নিজের সারা রাত ধরে শায়ানকে কত প্রবোধ দিল, কত বোঝালো, অথচ এখন কিনা নিজেই হার মেনে চলে গেল। কেন? রূপা তো এত দুর্বল না। শারমিন বল, এখান থেকে যাওয়ার আগে রূপা খুব কাঁদছিল সায়ান ভাই। আমার মনে হয় সাবিনা আন্টি ওকে বকেছে। আর ঘুম ভাঙলো দুপুর 12টার পর। ঘড়ির দিকে তাকিয়ে সে চরম বিব্রত। এত সময় নিয়ে আগে কখনো ঘুমোয়নি। তার ঘুম খুব পাতলা, সামান্য শব্দেই উঠে পড়ে। অথচ আজ এত বেলা হওয়ার পরেও কেন উঠল না? ঘরের বাইরে হাসাহাসির শব্দ শোনা যাচ্ছে। আরিফ সাহেব কথা বলছেন আর সাবিরা হাসছেন। মা আর বাবা চলে এসেছে নাকি? দ্রুত বিছানা থেকে নামতে গিয়ে ওরা খেয়াল করে তার ঘাড়ে প্রচণ্ড ব্যথা। বেকায়দায় শোয়ার জন্য হয়তো পুরো শরীর চিনচিন করছে। সে ধীর পায়ে বিছানা ছেড়ে নামে। বাথরুমে ঢুকে বেসিনের আয়নায় নিজেকে দেখে লজ্জায় থতমত খেয়ে যায়। গলা থেকে বুক পর্যন্ত ছোপ ছোপ লাল দাগে ভর্তি। নিখুঁত ত্বকে খুব স্পষ্ট হয়ে ফুটে আছে। এই অবস্থায় বাবা মায়ের সামনে যাবে কি করে? ওরা কলার সহ ফুল হাতা ব্লাউজ সহ একটা শাড়ি নেয়। সময় নিয়ে গোসল সেরে লিভিং রুমে আসতেই তার চোখ জুড়িয়ে যায়। আরিফ সাহেব, সাবিরা, সামির সবাই একসাথে সোফায় বসে গল্প করছে। প্রত্যেকের মুখে হাসি। দৃশ্যটা এত ভালো লাগছে দেখতে। ওরা কাছে যেতেই আরিফ সাহেব বললেন, এই তো আমার মেয়ে এসে গেছে। গুড মর্নিং মামনি। অবশ্য এখন তো আর সকাল নেই, দুপুর হয়ে গেছে। ওরা হাসি মুখে জানতে চাইল, তোমরা কখন এসেছো বাবা? সাবিরা বললেন, সেই সকাল 9টায়। এসে দেখি তুই ঘুম। এদিকে আয়, আমার সাথে বস। ওরা সামিরের পাশে গিয়ে ফিসফিসিয়ে বলল, আমাকে ডাকলেন না কেন আপনি? তুমি ঘুমাচ্ছিলে। সেই জন্য তো ডাকা উচিত ছিল। তুমি তো বলেছিলে ঘুম না হলে মাথা ব্যথা করবে। বাই দ্য ওয়ে, রূপা ফোন করেছিল। কখন? যখন তুমি ঘুমাচ্ছিলে, সকাল 9টার দিকে মনে হয়। ওরা দ্রুত ঘরে ছুটে নিজের ফোন হাতে নেয়। সে একদম ভুলেই গেছিল তাদের ব্যাপারে। সামিরকে এখনো কিছুই জানানো হয়নি। দরিদ রূপাকে ফোন করে সে, কিন্তু আশ্চর্য, রূপার ফোন বন্ধ। ওরা শায়ানকে ফোন করে। হ্যালো শায়ান ভাই। ভাবি বলো। কি হয়েছে রূপার? ওর ফোন বন্ধ দেখাচ্ছে কেন? রূপা চলে গেছে। শায়ানের কণ্ঠ ভারী শোনায়। ওরা বিচলিত হয়ে জিজ্ঞেস করলো, চলে গেছে মানে? কোথায় গেছে? ওর বাড়িতে। ও আমার সাথে ব্রেকআপ করেছে। আশ্চর্য তো, ব্রেকআপ কেন করবে? পাগল নাকি ও? তোমাদের না বিয়ে হয়ে গেছে? ওই বিয়ে মানে না। উফ, এই রূপার কাণ্ড কারখানা আমি বুঝতে পারছি না। ওর হঠাৎ কি হলো? সেটা তো তোমার মা ভালো বলতে পারবে ভাবি। ওনাকেই জিজ্ঞেস করো।
উনি রূপাকে কি এমন বলেছেন যে রূপা এমন একটা স্টেপ নিল? এর কথা শুনে অরার মুখ পাংশুবর্ণ ধারণ করে। শারমিনের থেকে সায়ান যা কিছু শুনেছিল তাই অরাকে বলে। এসব জানার পর অরার হৃদযন্ত্র স্পন্দিত হলো তুমুলভাবে। রূপা এই বোকামিটা করবে এটা সে ভেবেছিল। মা এসব শুনলে কখনো মানবে না, সেই জন্যই ওরা আগে তাকে জানায়নি। অথচ রূপা নিজেই জানিয়ে দিল সাবিরা রান্নাঘরে ছিলেন। ওরা সেখানে গিয়ে শক্ত মুখে মা, সাবিরা অরার দিকে চেয়ে হাসি মুখে বললেন, বাহ, তোকে তো খুব সুন্দর লাগছে, কিন্তু এমন জুব্বা পরেছিস কেন? শীত লাগছে নাকি? জ্বর আসেনি তো আবার? সাবিরা মেয়ের কপালে হাত রাখলেন, দেখলেন সত্যি গা গরম। তিনি অস্থির হয়ে বললেন, আসলেই তো জ্বর। কি সর্বনাশ, নাপা খেয়েছিস? আমি ঠিক আছি, কিন্তু তোমার সাথে আমার জরুরি কথা আছে, সেটা কি তুমি শুনবে? সাবিরা গম্ভীর হয়ে বললেন, আমি জানি তুই কোনো বিষয়ে কথা বলতে চাস, কিন্তু এই বিষয়ে কথা বলে কোনো লাভ নেই। তুমি রূপাকে কি বলেছো মা? কি দরকার ছিল তোমার ওকে ওসব বলার? সাবিরা কঠিন মুখে বললেন, তোরা একটা ভয়ঙ্কর অন্যায় করেছিস। রূপা তোকে আর শ্যান দুজনকেই ফাঁসিয়েছে। অরার মুখ রক্তবর্ণ ধারণ করল, রাগী স্বরে বলল, রূপা কাউকে ফাঁসায়নি, শান ভাই নিজে ওকে কাজী অফিসে নিয়ে গেছে বিয়ের জন্য। এখানে ওর কি দোষ ছিল? শ্যান তো একটা বাচ্চা ছেলে, ও ভালো মন্দ কি বুঝে? বড় ভাবি হিসেবে তোর উচিত ছিল শ্যানকে শাসন করা, সেটা না করে উল্টো তুই ওকে সাপোর্ট করেছিস। এটা তো আরও বড় অন্যায়। সামির যদি এসব শোনে তাহলে কি হবে? সামির এমনিতেই সব জানবে মা, আমি নিজে ওকে বলবো। খবরদার ওরা, নিজের সংসারে আগুন লাগাস না, সর্বনাশ হয়ে যাবে। তুমি প্লিজ এই সব থেকে দূরে থাকো, আমি তোমার পরামর্শ চাইনি। সাবিরা আহত দৃষ্টিতে বললেন, এভাবে কেন কথা বলছিস মা? আমি তো তোর ভালো চাই বলেই। ওরা চেঁচিয়ে উঠল, আমার ভালো চাইতে তোমাকে কে বলেছে? প্লিজ চেও না আমার ভালো, দোহাই লাগে। মেয়ের মেজাজ দেখে সাবিরা হকচকিয়ে যান। ওরা গড়গড় করে রান্নাঘর থেকে বের হতে নিয়ে দেখলো সামনে থমথমে মুখে সামির দাঁড়িয়ে আছে। ওরা ঘরে ঢুকতেই সামির ভেতরে এসে দরজা আটকে দিল, তারপর হাত ধরে টেনে তাকে জানালার কাছে নিয়ে এলো। তীক্ষ্ণ একটা অস্বচ্ছন্দ বোধ ভেতর থেকে ঝাপটে ধরলো ওরাকে। পরিস্থিতি এভাবে বিগড়ে যাবে সে ভাবেনি। সামিরকে ঠান্ডা মাথায় সব বোঝানোর কথা ছিল, অথচ সে এমনভাবে ব্যাপারটা জানলো যে ওরা এখন চাইলেও কিছু ব্যাখ্যা করতে পারবে না। সামির তাকে নিশ্চিত ভুল বুঝছে। সামিরের মুখে গম্ভীর অভিব্যক্তি দেখে সে ঘাবড়ে গেল। আরো শুকনো কণ্ঠে বলল, আমি আপনাকে কাল রাতে সব জানাতে চেয়েছিলাম। কি জানাতে চেয়েছিলে? রূপার ব্যাপারে। বিশ্বাস করুন, এখানে ওর কোনো দোষ ছিল না। ওর মামা বিদেশ চলে যাচ্ছেন, এর আগে তিনি রূপাকে বিয়ে। সম্পূর্ণ বাক্য শেষ করার আগেই সামির প্রশ্ন করে বসলো, দোষ না থাকলে তুমি ভয় পাচ্ছ কেন? ওরা দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নিচু করলো, বলল, রূপার জন্য ভয় পাচ্ছি। আপনি ওকে মার মতো বিশ্বাস করে নিচ্ছেন যে রূপারই সব দোষ। সামির আস্তে ধীরে ওরার চিবুক ধরে মুখটা উপরে তুলল, আদেশ দেওয়ার মতো বলল, আমার দিকে তাকাও। ওরা নরম দৃষ্টিতে তাকালো, অনুরোধ মিশ্রিত কণ্ঠে বলল, ওদের বিয়েটা মেনে নিন প্লিজ। সামির বলল, তোমার থেকে আমি এটা এক্সপেক্ট করিনি। ওরা ভয় পেয়ে যায়। সামান্য ধাতস্থ হয়ে শোধা, মানে আমি কি ওদের সাপোর্ট করে ভুল করেছি? আপনি সম্পূর্ণ ঘটনা না শুনেই জাজ করছেন? আগে আমাকে সবকিছু বলতে দিন। আমি সব জানি। কিভাবে জানলেন? সায়ান ফোন করেছিল সকালে, সব বলেছে। ওরার মুখ ছেড়ে হাত দুটো পেছনে গুটিয়ে নেয় সামির। জানলায় এক দৃষ্টে তাকিয়ে থাকে। তার কি মন খারাপ হয়ে গেছে এইসব শুনে, নাকি সে দুশ্চিন্তা করছে? অবশ্য দুশ্চিন্তা করার মতোই ব্যাপার, কিন্তু সায়ান যে নিজ মুখে সামিরকে সব জানিয়েছে তা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ওরার। সে কনফিডেন্স নিয়ে বলল, তাহলে বুঝুন সায়ান ভাই কতটা সিরিয়াস এ ব্যাপারে। সামির রুক্ষ দৃষ্টিতে তাকালো। তুমি কিভাবে আমার থেকে গোপন করলে? কেন আগে জানালে না? আমি বলতে চেয়েছিলাম। এখন বলে লাভটা কি? বিয়ের আগে কেন আমাকে বলার প্রয়োজন বোধ করনি? সামিরের ধমকানো গলা শুনে ওরা অপ্রস্তুত হলো খানিক। আমতা আমতা করে বলল, আপনি তো আমার উপর রেগেছিলেন, ফোন ধরছিলেন না, কিভাবে জানাতাম? সামির অবহেলাযুক্ত কণ্ঠে বলল, উইক এক্সকিউজ। ওদের বিয়ে যেদিন হয়েছিল সেদিন সকালেও আমি তোমাকে ফোন করেছিলাম, কিন্তু তুমি কিছু বলনি। কারণ তখন অলরেডি ওদের বিয়ে হয়ে গেছে,
ফোনে এইরকম সিরিয়াস টপিক নিয়ে কথা বলতে চাইনি, সামনাসামনি কথা বলতে চেয়েছিলাম। সেজন্যই আপনার আসার অপেক্ষা করছিলাম। ও তাহলে এজন্য আমার অপেক্ষা করছিলে? সামির প্রশ্নটা করে এক দৃষ্টে তাকিয়ে রইল। ওরা বিব্রত হয়ে বলল, মানে? তুমি শুধু আমাকে কনভিন্স করতে চেয়েছিলে, আমার অপিনিয়নের কোনো গুরুত্ব তোমার কাছে ছিল না, ঠিক বললাম? ওরা চুপসে যায়, নিজের ভুল মেনে নিয়ে বলল, আচ্ছা আমি সরি, কিন্তু তখন তো আমার নিজেরই কিছু করার ছিল না। আমি ওদের সাপোর্ট করেছি, এটাই কি আমার ভুল? সায়ান ভাই আর রূপা এটাই চেয়েছিল, জীবনটা তো ওদের। তুমি কি চেয়েছিলে ওরা? আমি জানতে চাই তুমি কি চেয়েছিলে? কাল রাতে যা কিছু করেছো সব কি শুধু আমাকে কনভিন্স করার জন্য? সামির 2 পা এগিয়ে আসতেই ওরা 2 পা পিছিয়ে গেল। নিভু কণ্ঠে বলল, একদম না। আপনি এরকম কেন ভাবছেন? আমি শুধু ওদের ভালোবাসাকে সাপোর্ট করেছি, কিন্তু তার মানে তো এই না যে আপনার ভালোবাসার কোনো মূল্য আমার কাছে নেই। ডু ইউ লাভ মি অর নট? ওরা হক চকিয়ে যায়। সামির এক দৃষ্টিতে তার মুখের দিকে চেয়ে আছে, চোখে অবিশ্বাস। ওরা হাসার চেষ্টা করে বলল, এটা কি রকম প্রশ্ন? অ্যান্সার মি। অফকোর্স আই লাভ ইউ। আই ডোন্ট বিলিভ ইউ এনিমোর। ওরা অবাক হয়ে বলল, কেন? সামির চুপ করে জানালার দিকে চেয়ে রইল কিছু সময়, কোনো জবাব দিল না। ওরা উত্তরের অপেক্ষায় ছটফট করছে। সামির একটু পর বলল, আজ রাতে আমরা ঢাকায় ফিরে যাচ্ছি। কি? কেন? সায়ান ভাই আর রূপার কি হবে? সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, অনেক চিন্তা করেছো, বাকিটা আমাকে ভাবতে দাও। যাওয়ার আগে সামির আরো একটা কথা বলে, বাই দ্য ওয়ে, তুমি মায়ের কাছে মাপ চাইবে। মায়ের কাছে মানে? আপনার মা? না, তোমার মা। কিন্তু কেন? ওই সময় রান্নাঘরে করা তর্কের জন্য? কিন্তু সেটা আমি কেন করেছি? মা রূপার সাথে কি করেছে তা কি আপনি জানেন? আমি জানি না, জানার দরকারও নেই আমার, কিন্তু তুমি কি করেছো সেটা আমি দেখেছি। উনি তোর মা হয়, তুই ওনাকে কষ্ট দিয়েছো, তাই অবশ্যই তোর মাপ চাওয়া উচিত। ঠিক আছে, আমি মাফ চাইবো, এটা কোনো সমস্যা না। কিন্তু রূপা, ওর কি হবে? ও যে মার কথায় কষ্ট পেয়ে চলে গেল। আমি ওকে আমাদের সাথে ঢাকায় নিয়ে যাব। ওরা উৎফুল্ল কণ্ঠে বলল, সত্যি? কিন্তু কিভাবে? সামির কোনো জবাব না দিয়ে ঘর থেকে চলে গেল। সায়ান সবচেয়ে দুঃসাহসী কাজটা করে ফেলেছে আজ। তার নিজেরই এখনো বিশ্বাস হচ্ছে না, তবে সে আসলেই করেছে। সামিরকে ফোন করে নিজ মুখে সব সত্য জানিয়েছে। বড় কোনো অঘটনের জন্য আগে থেকেই প্রস্তুত ছিল সে। সামির সব শুনে ক্রুদ্ধতার বশে কি করবে তা ভেবেই শিহরিত হচ্ছিল, কিন্তু অবিশ্বাসের ব্যাপার, সামির একটা কথাও বলেনি, শুধু মনোযোগ দিয়ে সব শুনেছে। তারপর খুব স্বাভাবিক স্বরে প্রশ্ন করেছে, তোর এমবিএর জন্য কানাডা যাওয়ার কথা ছিল না? সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ শুনে সায়ান অভিমত বোধ করে, আর কিছু বলার জন্য সাহসে কোদায় না। চূড়ান্ত সাহস সে দেখিয়ে ফেলেছে। কোনো মতে ঢুক গিলে উত্তর দেয়, জানি না। সামির ঠান্ডা স্বরে বলে দিল, থিসিস শেষ করে তুই প্রিপারেশন শুরু কর, এই ইয়ারে কানাডা যাচ্ছিস। তারপর সামির ফোন রেখে দিতে নিলেই সায়ান উত্তেজনা মিশ্রিত কণ্ঠে বলে উঠল, ভাই আমার পক্ষে সম্ভব না রূপাকে ছেড়ে থাকা, আমি ওকে চাই, আই এম সিরিয়াস। সামির এই পর্যায়ের কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দেয়। সায়ানের বুকের বাম পাশে তখন এত জোরে শব্দ হচ্ছিল যেন কোনো পাহাড় ধসে পড়েছে। বিষণ্ণ মুখে বাড়ি ফিরল রূপা, কারো সাথে কথা বলল না। চুপচাপ নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আয়নায় নিজের বিমর্ষ মুখটার দিকে চাইতেই চোখ ফেটে কান্না বেরিয়ে আসতে চাইল হঠাৎ, কিন্তু সে কাঁদল না। এত দুর্বল সে কখনো ছিল না, আর হবেও না। দুপুর গড়িয়ে বিকেল হতেই আমিনা এসে দরজায় কড়া নাড়লেন। কাল সারা রাত রূপা কোথায় ছিল সে বিষয়ে কোনো প্রশ্ন তিনি করেননি। ওরা বলেছিল রূপা রাতে তাদের ওখানে থাকবে। হঠাৎ সেখান থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসার কোনো কারণ আমিনা খুঁজে পান না। বারবার দরজায় কড়া নেড়ে রূপাকে ডাকতে লাগলেন। রূপা তীক্ষ্ণ সুরে বলল, যাও এখান থেকে মামি, প্লিজ আমাকে বিরক্ত করো না। দরজা খোলা, তোর সাথে দেখা করতে কে আসছে দেখ। রূপা কিছুক্ষণ চুপ করে বসে থেকে হঠাৎ দরজা খুলতেই দেখলো আমিনার পেছনে সায়ান দাঁড়িয়ে আছে। আমিনা বললেন, বাইরে আয়। রূপা ধীর পায়ে ঘর থেকে বের হলো। সায়ানের সাথে বসার ঘরে ঢুকতেই দেখলো ওরা আর সামির বসে আছে সোফায়। তাদের সাথে বসে আছেন রূপার মামা খালিদ রশিদ।
তিনি হাসি মুখে রূপার দিকে চেয়ে বললেন, কি রে মা, তোর যে পড়াশোনা করার এত মন, তা আমাকে আগে বলবি না? তাহলে কি আমি এত জলদি তোর বিয়ের কথা ভাবতাম? রূপা অবাক হয়ে তাকিয়ে রইল। ওরা ইশারায় তাকে কিছু একটা বোঝাতে চাইল, কিন্তু রূপা কিছু বুঝতে পারল না। সামির বলল, মামা, আমি রূপার সাথে একটু কথা বলবো। হ্যাঁ অবশ্যই, আয় মা রূপা, এদিকে বস। রূপা হতভম্বের মতো তাকিয়ে থেকে সোফায় বসলো। খালেদ রশিদ উঠে দাঁড়িয়ে বললেন, আমি এখন বাজারে যাব, আজকে রাতে কিন্তু আপনারা না খেয়ে যেতে পারবেন না। ওরা আর সামির হাসলো। সায়ান মাথা নিচু করে সামিরের পাশে বসে আছে। রশিদ সাহেব চলে যেতেই সামির দরজার কাছে দাঁড়ানো আমিনা খাতুনের দিকে চেয়ে বললেন, আন্টি, এদিকে একটু চা দেওয়া যাবে? আমিনা লজ্জা পেলেন। এখন পর্যন্ত মেহমানদের চা নাস্তা দেওয়া হয়নি। তিনি দ্রুত রান্নাঘরে গেলেন। সামির এবার রূপার দিকে চেয়ে বলল, ভালোই ব্লেন্ডার করেছো তোমরা। সায়ানকে আমার নামে পরিচয় করানোর কি দরকার ছিল? রূপা বিরস মুখে বলল, বাড়িতে ওর কথা সবাই জানে, আমি যদি ওর পরিচয় দিতাম তাহলে ও এখানে থাকতে পারতো না। এখন কিন্তু তোর মা মামি দুজনেই ওর পরিচয় জানে, তবুও ও এখানে থাকতে পারছে, কেউ ওকে বের করে দেয়নি। রূপা কোনো কথা বলল না। সামির হঠাৎ বলল, তোমার মামার কাছে আমি তোমাদের বিয়ের প্রস্তাব দিয়েছি। কথা শুনেই রূপা আঁতকে উঠল। বড় বড় চোখে চাইল, কৌতূহল নিয়ে বলল, মামা রাজি হয়েছে? প্রথমে একটু কিন্তু করলেও পরে রাজি হয়েছেন। অবশ্যই কনভিন্স করতে সময় লেগেছে। আমি বলেছি তুমি ঢাকায় পড়াশোনার জন্য যাবে, সায়ানও পড়াশোনা করছে। ওর MBA শেষ হলে আমরা পরিবার নিয়ে তোমাকে দেখতে আসব। তুমি নিজেও পড়াশোনা ছেড়ে এখন বিয়ে করতে রাজি না। তোমার মামা তোমাকে ঢাকায় যাওয়ার অনুমতি দিয়েছেন। তোমাকে ঢাকায় যেতে হবে রূপা, সেখানে তুমি আমাদের বাড়িতে গেস্ট হিসেবে থাকবে, কিন্তু সেটা তোমার বাড়িতে কেউ জানবে না। কমপক্ষে 1 মাসের জন্য তোমাকে থাকতেই হবে। এর মধ্যে আমি আম্মুকে কনভিন্স করব বিয়ের জন্য। সায়ান MBA এর জন্য এই বছরই কানাডা যাচ্ছে। আমি চেষ্টা করব এর আগে বিয়ের ঝামেলা মিটিয়ে ফেলতে, যেন তুমিও ওর সাথে যেতে পারো। রূপা বিভ্রান্তি নিয়ে বলল, কিন্তু এসবের জন্য আমাকে কেন ঢাকায় যেতে হবে? আমি এখানে থাকলেই তো হয়। তোমাকে ঢাকায় নিতে চাইছি তার কারণ তুমি আমাদের বাসায় থাকলে আমি বিয়ের প্রসঙ্গ তোলার একটা অজুহাত পাবো। না হলে হঠাৎ বিয়ের ব্যাপারে কথা বললে বাসার কেউই রাজি হবে না। তাছাড়া তুমি দূরে থাকলে তোমার মামাও মাইন্ড চেঞ্জ করে তোমাকে অন্য কোথাও বিয়ে দেওয়ার সুযোগ পাবে না। তোমরা যেহেতু এই রিলেশনশিপ নিয়ে এত বেশি সিরিয়াস, তাই আমি এখানে কোনো রিস্ক নিতে চাইছি না। রূপা সায়ানের দিকে তাকালো। সায়ানও তার দিকেই তাকিয়েছিল। সামির বলল, ভেবে দেখো, আমার মনে হয় এটাই সব দিক দিয়ে ভালো। তুমি আমাদের বাসায় থাকলে আম্মুকেও ইমপ্রেস করতে পারবে, আর আম্মু যদি নিজে থেকেই তোমাকে পছন্দ করে ফেলে তাহলে ব্যাপারটা আরও সহজ হবে। এদিকে তোমার মামা অলরেডি রাজি, ওদিকে আম্মু আর বাবা রাজি হয়ে গেলেই প্রবলেম সলভড। ওরা ফিস ফিস করে বলল, ওয়াও, হোয়াট আ গ্রেট প্ল্যান, সাচ আ মাস্টার মাইন্ড। রূপা রাজি হয়ে যা প্লিজ, তোকে আমাদের ফ্রেন্ডশিপের দোহাই। সামির তাকাতেই ওরা চুপ করে গেল। আমিনা খাতুন চা নিয়ে ভেতরে ঢুকছেন। এই মুহূর্তে সবাই চুপ। রূপা গভীর চিন্তায় বোধ হয়ে গেছে। সায়ান অস্থিরতা অনুভব করছে। এদিকে ওরার খুশিতে নাচতে মন চাইছে। রূপা তাদের সাথে ঢাকায় যাবে, এর চেয়ে মজার আর কি হতে পারে? আমিনা খাতুন চায়ের সাথে সন্দেশ আর নাড়ু সার্ভ করে চলে যেতেই সামির নিচু কণ্ঠে সতর্ক বার্তা দিল, সায়ান, রূপা, তোমাদের দুজনকে বলছি, তোমরা কিন্তু গতকালকের অ্যাক্সিডেন্টাল বিয়ের ইস্যুটা একদম ভুলে যাবে। কেউ যেন এই বিষয়ে কিছু জানতে না পারে, না হলে কিন্তু আমাদের সব প্ল্যান ডিসমিস। এক বাড়িতে থেকেও তোমরা কোনো লিমিট ক্রস করবে না আশা করি। আমি তোমাদের হেল্প তখনই করতে পারবো যখন তোমরা আমাকে সাপোর্ট করবে। রূপা বড় করে শ্বাস নিয়ে বলল, ঠিক আছে, আমি রাজি। সায়ান হেসে বলল, আমিও রাজি। ওরা চেঁচিয়ে উঠল, ইয়েস, মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী। প্লিজ সবাই মিষ্টি খাও। ওরা সন্দেশের বাটি হাতে নিয়ে রূপার মুখে আস্ত একটা সন্দেশ ঢুকিয়ে দিল। রূপা অনেকক্ষণ পরে একটু মুচকে হাসলো। ওরাদের বাস স্ট্যান্ড ছাড়তে আরিফ সাহেব ও সাবিরা দুজনই এসেছেন। রূপা আসতে চায়নি। রশিদ সাহেব বিদেশ না যাওয়া পর্যন্ত সে এখানেই থাকবে, তারপর ভার্সিটিতে চান্স পাওয়ার কথা বলে ঢাকায় চলে আসবে। সায়ানের যথারীতি মন খারাপ। তাদের পরিকল্পনা কি আসলেই সফল হবে, নাকি স্বপ্ন সবসময় স্বপ্নই থেকে যাবে কে জানে। বিদায় বেলায় সাবিরা খুব আবেগী হয়ে উঠলেন। তার কান্না পাচ্ছে, আবার কবে মেয়েকে দেখবেন ঠিক নেই। তিনি বললেন,
আর কটা দিন তো থাকতে পারতি মা, এত তাড়া কিসের? ওরা সামিরাকে জড়িয়ে ধরে বলল, আম সরি মা, তুমি কি আমার সকালের কথায় কষ্ট পেয়েছো? তা তো একটু পেয়েছিসই, কিন্তু মনে রাখিনি সন্তানরা ভুল করলে বাবা মা শুধরে দিবে, এটাই তো নিয়ম। তুই হয়তো এখন বুঝতে পারছিস না, কিন্তু একদিন ঠিক বুঝবি। ওরা হাসি মুখে বলল, মা আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি। আমিও ভালোবাসি মা, খুব মিস করব তোকে, মনে পড়লেই চলে আসবি কিন্তু। ওরা বাবার থেকে বিদায় নিয়ে বাসে উঠল। যথারীতি সামিরের পাশেই তার সিট, কিন্তু সামির দরকার ছাড়া খুব একটা কথা বলছে না তার সাথে। সকালের ইস্যু নিয়ে এখনো রেগে আছে নাকি কে জানে। সে যে কখন রাগে আর কখন খুশি হয় ওরা কিছুই বুঝতে পারে না। তার মন মেজাজ আকাশের মতো, এই বৃষ্টি এই রোদ। সে ভেবেছিল ঘটা করে সামিরকে একটু থ্যাঙ্কস জানাবে, কিন্তু সুযোগই হচ্ছে না। বাস ছাড়া হলো 11:10। চারদিক থেকে আলো নিভিয়ে দেওয়া হয়েছে। তখন আধার নেমে এসেছে পরিবেশে। ওরা ফিসফিস করে বলল, একটা কথা বলবো? সামির নির্বিকার স্বরে বলল, না, ঘুমাও। কথা বলে সিটে মাথা এলিয়ে সে নিজেই ঘুমিয়ে গেল। ওরা অবাক, একটা মানুষ এত দ্রুত কিভাবে ঘুমোতে পারে। সকালের দিকে অনেক জ্যাম থাকায় তারা বাড়ি পৌঁছালো 8টায়। প্রত্যেকেই ক্লান্ত ছিল। বাসে ওরা একদম ঘুম হয়নি, তাই ঘরে এসে ভেবেছিল ঘুমোবে। সামির ফ্রেশ হতে গোসলে ঢুকেছে। আজকেও কি সে ইউনিভার্সিটিতে যাবে? রাগ নিয়ে চলে গেলে ওর আর ভালো লাগবে না। তার রাগ ভাঙানোর জন্য একটা চেষ্টা তো করাই যায়। সামির বাথরুম থেকে বের হতেই দেখলো তার স্টাডি টেবিলের উপরে একটা চিরকুট ঝুলে আছে। একটু কাছে যেতেই দেখলো সেখানে লেখা, জানেন, ছোট থেকে আকাশ আমি ভীষণ ভালোবাসি। এর অবশ্য একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমার নাম। বাবা বলেছিল অরা নামের অর্থ মেঘ। সেদিন থেকে নিজেকে মেঘ ভাবতে আমার ভালো লাগে। আমি আমার জীবনে ঠিক আকাশের মতো কাউকে চেয়েছিলাম, যে আমাকে বুকে আগলে রাখবে, যেভাবে আকাশের বুকে লেপ্টে থাকে মেঘ, আর আকাশ তাকে আগলে রাখে নিজের বিশালতায়। আপনি কি জানেন, অজান্তেই আপনি আমার আকাশ হয়ে উঠেছেন। আকাশের সাথে আপনার অনেক মিল। আপনি গম্ভীর হয়ে তাকালে মনে হয় কালো মেঘের ঘন ঘটা। আপনি ধমক দিলে মনে হয় বজ্রপাতের গর্জন, কিন্তু আপনি যখন হাসেন তখন মনে হয় নীলাভ আকাশটা তার একছত্র সাদাময় মায়াবী সৌন্দর্য নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। ও আমার আকাশ, অলিক সৌন্দর্যময় আকাশ। সবসময় হাসবেন প্লিজ। মেঘাচ্ছন্ন রূপ আকাশের চেয়েও নীলচে সাদা মেঘের কোমলতায় আমার বেশি পছন্দ। ইতি আপনার প্রজাপতি, মেঘবতী, আরাবতী অথবা লজ্জাবতী। শেষ লাইনটুকু পড়ে সামির না হেসে পারল না। ওরা দরজার আড়ালে দাঁড়িয়ে থেকে সেই হাসি দেখে বলল, যাক বাবা, কালো মেঘ কেটেছে। ওরা অসংখ্যবার সামিরকে সরি লিখে মেসেজ পাঠিয়েছে, ফোনও দিয়েছে বহুবার, কিন্তু সামির কোনোভাবেই রেসপন্স করছে না। সকালেও সে অরার সাথে কথা বলেনি। ভার্সিটি যাওয়ার সময় অরাকে বিদায় পর্যন্ত জানায়নি। এত নিষ্ঠুর আচরণ সে করতে পারলো? অরার খুব খারাপ লাগছে। অচিরেই কান্না পেয়ে যাচ্ছে। সামির তাকে অবহেলা করলে তার কিচ্ছু ভালো লাগে না। নীলিমা দুপুরে ওরার ঘরে এলেন, একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করবেন। ওরাকে বললেন, ফ্রি আছো? ওরা মোবাইলে ইউটিউব দেখছিল। শাশুড়ির আগমনে শোয়া থেকে উঠে বসলো, মোবাইল রেখে বলল, আসুন আম্মু, অবশ্যই ফ্রি আছি। আপনার কাছে কোনো কাজই গুরুত্বপূর্ণ না। নীলিমা বিছানায় বসতে বসতে জিজ্ঞেস করলেন, নানান ঝামেলায় তোমার তো পড়াশোনা কিছুই হলো না। পরীক্ষারও আর বেশি দিন বাকি নেই। একটা কাজ করো, বরং প্রাইভেটে ভর্তি হয়ে যাও। ওরা অবাক সরে বলল, কিন্তু আমি এখনো প্রিপারেশন নিচ্ছি আম্মু। পরীক্ষাটা অন্তত দেই, হয়তো খুব বেশি ভালো হবে না, তবুও আমি কিছুটা আশাবাদী। তবুও আমি বলি কি, ভর্তি হয়ে থাকো, সময় নষ্ট করে লাভ নেই। কিন্তু ওনার সাথে আমার এই বিষয়ে কোনো কথা হয়নি। কে? অর্ঘ্য? ওর কথা বাদ দাও। তোমার শ্বশুর বলেছে তোমাকে কাল সামিয়ার ফার্সিটিতে নিয়ে যাবেন ভর্তি কনফার্ম করতে। ওরার বিস্ময় আকাশ ছুঁল, চোখ বড় করে বলল, ও বাবা, সামিয়া তো ব্র্যাকে পড়ে, সেখানে তো অনেক খরচ। আমি পারবো না ওখানে ভর্তি হতে। নীলিমা হেসে বললেন, কেন পারবে না? সামিয়া ভর্তি হয়েছে না? সে তো ভর্তি হয়েছে বাবার টাকায়। আমি তো আর শ্বশুরের টাকায় ভর্তি হতে পারি না। আর আপনার ছেলে মনে হয় না আমাকে ওখানে পড়তে দিবে বা পড়তে পারবে। তাহলে তো সে নিজেই বলতো। নীলিমা আর চোখে তাকিয়ে বললেন, বোকামে, তোমার শ্বশুর কি তোমার বাবা হয় না? বাবার টাকা মেয়ে নিতেই পারে।
এতে লজ্জার কি আছে? ওরা মাথা নিচু করে বলল, লজ্জা আমার লাগবে না, কিন্তু আপনার ছেলের যদি লাগে, আমি এমন কিছু চাই না যেটা ওনার সাধ্যের বাইরে চলে যায়। এখনো সময় আছে, আমি পরীক্ষার জন্য প্রিপারেশন নিব। ওখানে না হলে ন্যাশনালে পড়বো, না হলে উনি অ্যাফোর্ড করতে পারে এমন কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হব। নীলিমা ওরার কথা শুনে অবাক হলেন। এভাবে কজন স্ত্রী চিন্তা করে? অন্য মেয়ে হলে নিশ্চয়ই ননদের সাথে প্রতিযোগিতা করতে রাজি হয়ে যেত, কিন্তু ওরা সবার আগে সামিরের আত্মসম্মানের কথা চিন্তা করছে। ছেলের স্ত্রী ভাগ্য দেখিয়ে নীলিমা আপ্লুত হলেন। কোমল কণ্ঠে বললেন, ঠিক আছে, তোমার যেমন ইচ্ছা তেমনই করো মা। নীলিমা উঠতে নিবেন, তখন ওরা হাত ধরে বলল, আম্মু, আপনাকে একটা কথা বলার ছিল। বলো মা। ওরা একটু লাজুক হেসে বলল, আমার বান্ধবীকে তো চেনেন, রূপা, ওই যে বউ ভাতে এসেছিল। হ্যাঁ, কি হয়েছে? ও আসলে এখানের একটা কোচিংয়ে ভর্তি হবে। সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিচ্ছে তো। ঢাকার মধ্যে কোনো আত্মীয় স্বজন নেই, লিরিস হোস্টেলে উঠতে চেয়েছিল। আমি ওকে আপনার অনুমতি না নিয়ে এখানে আসতে বলে দিয়েছি। আমাদের বাসায় তো আলাদা একটা গেস্ট রুম আছেই। নীলিমা ফ্রু কুচকে বললেন, তুমি এত ইতস্তত করছো কেন? অবশ্যই থাকবে। আর আত্মীয় স্বজন নেই কে বললো? বন্ধু বান্ধব কি পর? তুমি ওর এত ক্লোজ ফ্রেন্ড, তোমার বাড়ি থাকতে লেডিস হোস্টেলে কেন থাকবে? ভালো করেছো আসতে বলে। আসুক। ওরা খুব খুশি হয়ে সাথে সাথেই রূপাকে ফোন দিল। রূপা সব শুনে মলিন কণ্ঠে বলল, যখন তোর শ্বশুরবাড়ির আসল কাহিনী জানবেন তখন নিশ্চয়ই আমাকে আর পছন্দ করবেন না। ভুল বললি, আমার শাশুড়ি অনেক ভালো মানুষ, পৃথিবীর বেস্ট শাশুড়ি। তুই কয়েকদিন এখানে থাক, তাহলেই বুঝবি। কবে আসছিস তুই? আমি জানাবো। ঠিক আছে, দ্রুত আয় প্লিজ, আমি আর ওয়েট করতে পারছি না। ছাদে আজ খুব ঠান্ডা বাতাস, আকাশের রং নির্মল, ভাসমান মেঘগুলো যেন সাদা পায়রা। ওরা একাকী পায়চারি করছিল ছাদে। সকাল 8:30 বাজছে। স্বামীর অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে, এখনো আসছে না কেন? সে তো এই সময় এসে এক্সারসাইজ করে। ওরাও তাই দ্রুত ঘুম থেকে উঠে পড়েছে। বই নিয়ে ছাদে হাঁটাহাঁটি করছে, উদ্দেশ্য সামিরের উপর নজর রাখা। ওরা বন্ধ করেছে, সে ছাদ থেকে ততক্ষণ নামবে না যতক্ষণ না সামির এসে তাকে কোলে করে নামাচ্ছে। কিন্তু সামিরের তো আসার কোনো লক্ষণই নেই। ওরা না পারতে ফোন করলো। সামির গম্ভীর কণ্ঠে বলল, কি সমস্যা? আপনি কি আসবেন না? না। কয়বার সরি বলতে হবে? সরি 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 বললাম তো। শুনলাম। শুধু শুনেই বসে থাকবেন, আর কিছু করবেন না? না। আপনি খুব নিষ্ঠুর। ছাদে আসুন প্লিজ। এসে কি করব? সব সময় যা করেন সেটাই করবেন। তারপর আমাকে কোলে করে ঘরে নিয়ে যাবেন, না হলে আমি যাব না। কেন আপনাকে কোলে নিতে হবে? আমার কি পা নেই? ওরার বুক ধক করে উঠল। সামির আবার তাকে আপনি করে বলছে, এর মানে পরিস্থিতি অনুকূলে নেই। বিয়ের ঘটনা নিয়ে মারাত্মক রেগে আছে এখনো। উফ, কি একটা মেজাজি বর পেয়েছে সে। তার জীবনের অর্ধেক সময় বুঝি কেটে যাবে বরের রাগ ভাঙাতে ভাঙাতে। ওরা মিনমিন করে বলল, আপনি যদি ছাদে না আসেন তাহলে আমিও ঘরে আসবো না। সারা দিন ছাদেই বসে থাকবো, রোদে জ্বলে কয়লা হয়ে যাব। ওকে, বেস্ট অফ লাক। সামির ফোন রেখে দিল। ওরার চোখ দিয়ে গড়িয়ে পড়লো জল। মানুষটা এত পাষাণ। ওরা সত্যি সত্যি ছাদে বসে থাকার সিদ্ধান্ত নিল। তার ভীষণ রাগ হচ্ছে। সামির ঘরে বসে কি করছে? ভার্সিটিতে চলে গেল নাকি আবার? ওরা রাগান্বিত গতিতে সিঁড়ি থেকে নামতে লাগলো। সামির এতক্ষণ ঘরে বসে কি করছে সেটা দেখা দরকার। সে অতি দ্রুত নামতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল। পায়ে ব্যথা হলো প্রচন্ড। মোবাইলটা পড়ে গেছিল সিঁড়ির গোড়ায়। ওরা কোনো মতে মোবাইলের কাছে পৌঁছলো। তারপর সামিরকে ফোন করলো। সামির আগের মতোই গম্ভীর কণ্ঠে কথা বলল, হ্যালো। আপনি প্লিজ একটু ছাদে আসুন না। ওরার চাপা আর্তনাদ শুনে সামির একটু হকচকিয়ে গেল। বিচলিত গলায় বলল, কি হয়েছে? সিঁড়ি থেকে পড়ে পায়ে ব্যথা পেয়েছি। মিথ্যা বলছেন না তো আবার? ছি, আপনার এরকম মনে হলো? থাক, আপনাকে আসতে হবে না, আমি রাখছি। খবরদার আসবেন না আপনি। ওরা ফোন কেটে দিল। সামির দ্রুত ছাদে রওনা হলো। সিঁড়িতেই দেখা হলো ওরার সাথে। পায়ে হাত দিয়ে বসে আছে, চোখে অশ্রু টলমল। সামির অপরাধী কণ্ঠে বলল, সরি। কিভাবে ব্যথা পেলে? বেশি ব্যথা করছে? আমার পা একদম মচকে গেছে, ব্যথায় মরে যাচ্ছি আমি। আমাকে হসপিটালে নিয়ে চলুন। সামির ভয়ে প্রশ্ন করল, কি বলো?
এত সিরিয়াস অবস্থা দেখি। আও ব্যথা, প্লিজ ধরবেন না, আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, আমাকে হসপিটালে নিয়ে চলুন। সামির সন্দেহের দৃষ্টিতে তাকাতেই ওরা হেসে ফেলল। সামির উঠে দাঁড়িয়ে গুমুট কণ্ঠে বলল, জানতাম আমি। এইভাবে না বললে তো আপনি আসতেন না, কি করব? সামির কথা না বলে ছাদের ভেতরে ঢুকলো। ওরা ছাদের বিপরীত পাশে গিয়ে পায়চারি করতে লাগলো। হঠাৎ চোখে পড়লো অন্য ছাদের একটি মেয়ে কাপড় নাড়তে এসে তাদের ছাদের দিকে চেয়ে আছে। আর একটু ভালোভাবে লক্ষ্য করতেই ওরা বুঝলো মেয়েটি আসলে সামিরকে দেখছে। সামির সম্পূর্ণ খালি গায়ের অবু হয়ে প্রসাব দিচ্ছিল। এই দৃশ্য দেখে মেয়েটা মজা নিচ্ছে। ওরা প্রচন্ড ক্ষেপে গেল। বই ভাঁজ করে সামিরের কাছে গিয়ে বলল, চলুন এখান থেকে। সামির ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, মানে কোথায় যাব? নিচে। তুমি যাও। আপনিও আমার সাথে যাবেন। ওই মেয়েটা আমার দিকে চেয়ে আছে। কোন মেয়ে? ওই তো পাশের ছাদে। তো আমি কি করব? কি করবেন মানে? আমার সাথে এখান থেকে যাবেন? না। ওরা কার্নিশে দাঁড়িয়ে মেয়েটিকে চোখ রাঙালো, অথচ মেয়েটি তাকে দেখছেই না। তার সম্পূর্ণ মনোযোগ সামিরের দিকে। ওর মাথায় আগুন ধরে যাচ্ছে। সে নিচ থেকে পাথর কুড়িয়ে মেয়েটির গায়ে ছুঁড়ে মারল। মেয়েটি বিস্মিত হয়ে চাইতে সে খিটমিট করে বলল, চোখ গেলে দিব একদম। মেয়েটি অবাক চোখে কতক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ চলে গেল। সামির হেসে উঠল উচ্চ শব্দে। ওরা কাছে এসে বলল, খুব মজা লাগছে তাই না? আপনি আর ছাদে আসতে পারবেন না, এখন থেকে আপনার ছাদে আসা নিষেধ। তোমার অনুমতি কে চাইছে? আমার যা ভালো লাগে আমি করব। আপনার তাহলে এটা ভালো লাগে? এইভাবে আপনি খালি গায়ে ছাদে উঠবেন আর মেয়েরা আপনার দিকে চেয়ে থাকবে? আমি কখনো ওই মেয়েকে দেখিনি। ওরা আমি বিশ্বাস করি না। তাহলে আপনি ছাদে কেন আসেন? বুঝেছি, এই জন্যই আসেন। আমাকে কি বোকা মনে হয়? সামির হেসে ফেলল, তারপর বলল, আমি আমার কাজে আসি। কে আমাকে দেখলো কে দেখলো না এত কিছু দেখার সময় নেই। ঘেমে একাকার হয়ে যাচ্ছেন। এই কাজ করে কি মজা পান বুঝি না। নিজেকে কি সালমান খান ভাবেন? মজা তো আছেই। সবচেয়ে কখন বেশি ভালো লাগে জানো? কখন? সামির একটু ঝুঁকে এলো। ওরা তার ভাব গতিক বুঝতে পেরে নিজের কান এগিয়ে দিল। সামির ফিসফিসিয়ে বলল, যখন আমার নিচে তুমি থাকো। ওরা থতমত খেল। প্রথমে বুঝতে পারল না, তারপর হঠাৎই তার চোখ মুখ লালচে বর্ণ ধারণ করলো। সামির হাসছে। ওরার সারা শরীরে বিদ্যুতের মতো কিছু একটা প্রবাহিত হলো। এমন বাজে রসিকতা সামির করতে পারে ভেবেই সে বিব্রত হলো। অপ্রস্তুত চিত্তে বই হাতে তাড়াহুড়ো করে ছাদ থেকে নামতে লাগলো। সামির তখনও হাসছিল। ওরা মনে মনে কয়েকবার শকটোক্তি করলো। অসভ্য লোক, অভদ্র লোক। ফিরোজা ওরাদের শোবার ঘরে জানিয়ে ঢুকেছে সামির এখানে নেই। ওরা পড়াশোনা করছিল। ব্যস্ত সুরে বলল, রেখে যান। ফিরোজা চা রেখে চলে যেতে নিলে ওরা ডেকে উঠল, আপনার সাথে আমার জরুরি কথা আছে খালা। ওরা উঠে দাঁড়ালো। ফিরোজা বলল, সকালে আমার মেলা কাম থাকে, জলদি বলেন। ওরা কিছুটা এগিয়ে আসতে আসতে কড়া বাচ্ছে বলল, আপনার যে কি কাজ তা আমি খুব ভালো করেই জানি। সারাক্ষণ আমাদের ঘরে আড়ি পেতে রাখেন, সেটা আমি খেয়াল করেছি। লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শোনেন কেন? আম্মুর কাছে বিচার দিলে চাকরিটা আর থাকবে না আপনার। ফিরোজা প্রতিবাদ করে বলল, ও মা, কি কন? কোন সময় আমি আড়ি পাতলাম? এই বাড়িতে এত বছর ধরে কাম করি। ছোট আপা আর ছোট আম্মা বড় হয়েছে আমার হাতে। জীবনে কেউ এই কথা কইতে পারে নাই। ওরা কাছে এসে ফিসফিসিয়ে বলল, কি মনে হয় শুধু আপনি আড়ি পাততে জানেন আর আমি জানি না? আপনি যে তাদের পার্সোনাল গুপ্তচর সেটাও আমি জানি। মাসে দাদি কত টাকা দেয় আপনাকে? তার চেয়ে বেশি টাকা আমি দিব, শুধু আপনি আমাকে ছোট একটা ইনফরমেশন এনে দিবেন। পারবেন? এইটা আবার কি? ইনফরমেশন মানে হচ্ছে খবর। ছোট্ট একটা খবর এনে দিবেন। ফিরোজা কিছুক্ষণ ভ্রুকুটি করে চেয়ে থেকে শুধালো, কয় টাকা দিবেন? 500। ফিরোজা খুশি হয়ে বলল, আচ্ছা কন, কি খবর আনতে হইব? সে আহ্লাদ করে ওর হাতের বাহু চেপে ধরল। টাকার কথা শুনলেই মানুষের চোখ চকচক করে। টাকার কত ক্ষমতা! সামিরকেও যদি টাকার কথা বলে বসে আনা যেত, ব্যাপারটা কেমন হতো? ওরা বলতো, আপনাকে আমি নগদ 500 টাকা দিব। শর্ত হচ্ছে আজকে সারাদিন আমার সাথে রাগ করা যাবে না। সামির খুশি হয়ে বলতো, জো হুকুম মহারানী। ওর মন খারাপ হলো। ইস, এটা কখনো সম্ভব না। শুধু টাকা কেন, পৃথিবীতে এমন কোনো বস্তু তৈরি হয়নি যা দিয়ে সামিরের রাগ ভাঙানো সম্ভব। সে একটু চিন্তা করে বলল,
আমার মনে হয় আপনি ব্যাপারটা জানেন। দাদি অসুস্থ হওয়ার পর যখন হসপিটালে না হলো তখন আমাকে প্রেগন্যান্সি টেস্ট করানোর বুদ্ধিটা কার ছিল? ফিরোজার মুখ চিমসে গেল। সে অবশ্যই এই ব্যাপারে কিছু জানে, তা নিশ্চিত। ওরা সাবধানী কণ্ঠে বলল, খবরদার মিথ্যা বলবেন না। আপনি এই বিষয়ে সব জানেন। দাদি ইচ্ছে করে নার্সকে টাকা খাইয়ে খবর ভুল বানিয়েছে, তাই না? ফিরোজা নত মাথায় বলল, হ্যাঁ ঠিক। আপনিও দাদিকে এই কাজে সাহায্য করেছেন? তাই কি কমু, আমার চাকরি বাঁচানো লাগবে না? দাদি এই কাজটা কেন করলেন? আপনার আর বড় আব্বার মধ্যে ঝামেলা করতে চাইছিল। বড় আম্মা আপনার ডিভোর্স দিলে খালাম্মায় তার পছন্দ মতো মাইয়া আনিয়া বড় আব্বার সাথে বিয়া দিব। এমন কথা শুনে ওরার মন ভার হয়ে গেল। সে ম্লান হেসে বলল, ও তাহলে এই ব্যাপার। কিন্তু উনি কিভাবে বুঝলেন এই কাজ করলে ওনার সাথে আমার ঝামেলা হবে? ফিরোজা চুপ হয়ে গেল। ওরা ধমক দিয়ে উঠল। কথা বলুন। ফিরোজা বিব্রত এবং আড়ষ্ট ভঙ্গিতে বলল, আমি বলছি বড় আব্বা আর আপনি প্রতিদিন আলাদা শুইতেন, এই ঘটনা আমি দেখছি। আপনার কি কাজই তাহলে মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে স্পাইগিরি করা? ওরার প্রচন্ড রাগ উঠে গেল। রাগের রীতিমতো শরীর কাঁপতে লাগলো। ফিরোজার অনুরোধের সুরে বলল, আম্মা রাগ কইরেন না, আমি আর কখনো এমন করুম না। এই যে কান ধরছি। শুধু সত্যি বলেছেন দেখে এবারের মতো আপনাকে মাফ করলাম। নেক্সট টাইম এমন করলে শিওর আপনার চাকরি খাবো আমি। এখন বের হন, আমার সামনে আর কখনো আসবেন না। ফিরোজা যাওয়ার আগে ক্ষীণ গলায় বলল, আম্মা আমার টাকা। এত নোংরা কাজ করেও আবার টাকা চাইছেন? লজ্জা নেই আপনার? বের হন। শুধু মায়ের বয়সে দেখে আমি আপনাকে এখনো কিছু বলিনি। ফিরোজা কাচুমাচু মুখে বের হয়ে যেতেই শায়ান ঢুকলো ভেতরে। হাস্য মুখে জানতে চাইল, কি ব্যাপার ভাবি, হঠাৎ ফিরোজা খালার উপর চেতলে কেন? সে কি করেছে? ওরা মাথায় হাত ঠেকিয়ে নিজেকে শান্ত করে বলল, তেমন কিছু না। তারপর মুখে হাসি এনে প্রশ্ন করল, তুমি কিছু বলবে? শায়ান বিরস মুখে বলল, রূপা আসতে চাইছে না, মনে হয় লজ্জা পাচ্ছে। লজ্জা পাওয়ার কি আছে? এটা এখন ওর শ্বশুর বাড়ি। শুধু কেউ জানে না ব্যাপারটা, কিন্তু সবাইকে জানাতে হবে। আর সেজন্য রূপাকে এখানে আসতে হবে। তোমার ভাই কি বলেছে শোনোনি? সেটাই তো আমি ওকে বোঝানোর চেষ্টা করছি ভাবি, কিন্তু বুঝলে তো, একবার মনে হচ্ছে নিজেই গিয়ে তুলে নিয়ে আসি। ওরা ফিসফিসিয়ে বলল, ব্যাপারটা যখন ভেবেই ফেলেছো তাহলে আর অপেক্ষা কেন, চলে যাও। সত্যি যাব? শায়ান সামান্য অস্থির হয়ে উঠল। উত্তেজনায় তার কণ্ঠনালী কাঁপছে। তারপর হঠাৎ চুপসে গিয়ে বলল, ভাইয়া যদি রেগে যায়? আমি ম্যানেজ করব। থ্যাংক ইউ ভাবি, ইউ আর দ্য বেস্ট। শায়ান বের হয়ে যেতেই চিন্তারা মাথা ছাড়া দিয়ে উঠলো। আর খুব তো বলে দিল সে ম্যানেজ করবে, কিন্তু আসলেই কি ম্যানেজ করতে পারবে? রজনীর নিস্তব্ধতা ছাপিয়ে টুনটুন করে উঠল রূপার মেসেজ টোন। শায়ানের নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। রূপা, আমি তোমাদের বাসা খুঁজে পাচ্ছি না, মনে হয় পথ হারিয়ে ফেলেছি। মেসেজ দেখে রূপা বিস্মিত হলো। শোয়া থেকে উঠে বসলো তরিতে। কিছুক্ষণ 7-5 ভেবে নিয়ে কল করলো। হ্যাঁ রূপা, তোমাদের বাসাটা কোথায় যেন? খুঁজে পাচ্ছি না। আমার বাসা কোথায় মানে? আগে বলো তুমি এখন কোথায়? আমি মিরসরাইতে। মানে তুমি এখানে কেন এসেছো? পাগল হয়ে গেছো? তোমাকে নিতে এসেছি। রূপা বড় করে কয়েক শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। তারপর জানতে চাইলো, কোথায় আছো তুমি এখন? ঠিক রাত 12টায় সবাই যখন ঘুমিয়ে পড়েছে, রূপা শায়ানকে নিয়ে তার বেডরুমে ঢুকলো। দরজা আটকাতেই শায়ান থেকে জড়িয়ে ধরে তৃষ্ণার্ত কণ্ঠে উচ্চারণ করলো, আই মিস ইউ সো মাচ। রূপা নিজেকে ছাড়িয়ে বলল, এক চড় দিব। এখানে কেন এসেছো? শায়ানের মুখে লম্বা হাসি। সে রূপার হাত ধরল। দাও, যত ইচ্ছে চড় দাও প্লিজ। হাসছো কেন তুমি গাধার মতো? রূপা নিজেকে সামলাতে পারলো না, হেসেই ফেলল। তারপর বলল, অনেকদিন পর তোমার ধমক শুনে ভালো লাগছে, তাই আনন্দে হাসছি। মামা আজ বিদেশ চলে যাচ্ছে, ভোর 3টায় ফ্লাইট। আমরা সবাই এয়ারপোর্টে যাব। সত্যি? আপদ বিদায় হচ্ছে তাহলে? রূপা কড়া চোখে তাকালো। শায়ান আমতা আমতা করলো, সরি মানে? এবার তো তুমি চাইলে কাল সকালে আমার সাথে ঢাকা যেতে পারো। কিন্তু মামিকে কি বলবো? জানি না, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। বিয়ের পরেও আলাদা থাকার কষ্ট কিভাবে বোঝাই? রূপা চোখ বড় করে বলল, ফাজিল, এজন্য তাহলে তোমার কষ্ট?
শুধু এজন্য না, আমি সত্যিই তোমাকে খুব মিস করছি রূপা। সায়ান রূপাকে জড়িয়ে ধরলো খুব শক্ত করে। তখনই দরজায় করাঘাতের শব্দ হলো। রূপা ফিসফিসিয়ে বলল, মামা এসেছে, লুকাও। কই লুকোবো? কাঠের নিচে চলে যাও। কেন, আমি কি চোর? ভয় কেন পাবো? গভীর রাতে একটা মেয়ের ঘরে ঢুকে বসে আছো, আবার বলছো ভয় কেন পাবো? লজ্জা করে না? সায়ান কণ্ঠে ঝাঁজ নিয়ে বলল, তো কি, আমি নিজের বউয়ের ঘরে ঢুকেছি। রূপা হাত ভাঁজ করে বলল, এটা মামার সামনে বলতে পারবে? ভাইয়ের সামনে পর্যন্ত বলে ফেলেছি, সেখানে তোমার মামা তো কিছুই না। রূপা হাসলো, ভ্রু নাচিয়ে বলল, ঠিক আছে, তুমি তাহলে দাঁড়াও, আমি এখনই দরজা খুলছি। সে দরজা খোলার জন্য পা বাড়াতে নিলেই সায়ান বিদ্যুৎ বেগে খাটের নিচে ঢুকে পড়ল। বারান্দায় বসে কফি খাচ্ছে সামির। সায়ানের সাথে মাত্রই কথা হয়েছে তার। চট্টগ্রাম যাওয়ার ব্যাপারটা শুনে সে রেগে গেছে নাকি বোঝা যাচ্ছে না। সায়ান রূপাকে নিয়ে সকালেই ঢাকায় আসবে। রূপা বাড়িতে প্রবেশের 2-3 ঘন্টা পর সে প্রবেশ করবে, যাতে কেউ সন্দেহ না করে। ওরা খুব সাবধানে বারান্দায় এসে দাঁড়ালো। গলা খাকারি দিয়ে বলল, সায়ান ভাই রূপাকে কত ভালোবাসে, তাই না? সামির আর চোখে চাইল। ওরা হেসে আর যোগ করলো, ওদের জন্য আমাদের কিছু করা উচিত। বিয়ের পরও আলাদা থাকছে, কি দুঃখজনক ব্যাপার। আহারে। সামির বলল, এই দুঃখ আমার চেয়ে ভালো কে বুঝবে? ওরা প্রসঙ্গ পাল্টাতে বলল, জানেন রূপাকে শাড়ি পরিয়ে দিবে বলে সায়ান ভাই নিজে ইউটিউব দেখে শাড়ি পরানো শিখেছে। হাউ রোমান্টিক না? সামির কফির মগ রেখে গম্ভীর মুখে উঠে দাঁড়ালো। ওরা চমকালো তার অভিব্যক্তি দেখে। সে যে নিজেই সায়ানকে চট্টগ্রাম যাওয়ার বুদ্ধিটা দিয়েছিল, সেটাকে কোনোভাবে বুঝে ফেলেছে সামির। ভয়ে শুকনো ঢুক গেল ওরা। সামির তার দিকে এগিয়ে এলো। ওরা দেয়ালের সাথে মিশে দাঁড়ালো। খানিকটা অপ্রস্তুত কণ্ঠে শুধালো, কি ব্যাপার? সামির ঝুঁকে প্রশ্ন করলো, আমি কি মানে? আমি রোমান্টিক না? ওরা ভেবাচেকা খাওয়া কণ্ঠে বলল, আপনি কি শাড়ি পরাতে জানেন? সামির এবার সোজা হয়ে বলল, রোমান্টিক হওয়ার জন্য শাড়ি পরানো জানতে হবে কেন? শাড়ি খুলতে জানাই যথেষ্ট। ওরা এই কথা শুনে হতবুদ্ধির মতো হয়ে গেল। ক্ষীণ কণ্ঠে শপথোক্তি করলো। তারপর কোনো মতে বারান্দা থেকে বের হয়ে এলো। একটু পর সামিরও বের হলো। ঘরে ঢুকেই লাইট নিভিয়ে দিল। ওরা হুমকি দিয়ে বলল, খবরদার হাত দিবেন না। কোথায় হাত দিব না? আমার শাড়ির উপর। সামির ওরার কোমর জড়িয়ে ধরে আধুরে কণ্ঠে বলল, ঠিক আছে, তাহলে শাড়ির ভেতরে হাত দিব। ওরা ফিসফিসিয়ে বলল, নির্লজ্জ। সামির বলল, নির্লজ্জের লজ্জাবতী কাছে আসো। রূপা বাড়ি আসার পর থেকে দিনগুলো খুব সুন্দর হয়ে উঠেছে। সুযোগ পেলেই দুই বান্ধবী গল্প করতে বসে যায়। তাদের হাসি শব্দে সারাক্ষণ মেতে থাকে ঘরটা। স্বামীও রূপার আগমনে খুব খুশি। রূপার প্রতিটি কথাতেই সে খুব মজা পেয়ে হাসে। একবার তো সামিয়া কথায় কথায় বলেই ফেলল। ওরা গলা খাকারি দিয়ে বলল, একটা উপায় আছে। সামিয়া উৎফুল্ল হয়ে তাকালো। রূপা চোখ রাঙাতেই থেমে গেল। ওরা বিব্রত গলায় বলল, মজা করছি, এমন কোনো উপায় নেই আসলে। কিন্তু আমার মনে হয় আছে। রূপা, তুমিও ভবিষ্যতে ভর্তি পরীক্ষা দাও, চান্স পেয়ে গেলে এখানেই থাকবে। ওরা বলল, বুদ্ধিটা মন্দ না রূপা, তুই ট্রাই করে দেখতে পারিস। তারা ঠিক করলো একসাথে পড়াশোনা শুরু করবে। কিন্তু একসাথে থাকলে পড়ার চেয়ে গল্পই বেশি হয়। আজকাল ফুলবানু রূপার এই বাড়িতে থাকার বিষয়টা সহ্য করতে পারছেন না। একদিন রূপার প্রসঙ্গে ফুলবানু আর নীলিমা আলাপ করছে। নিজের নাম শুনে রূপা তৎক্ষণাৎ থেমে দাঁড়ায়। ফুলবানু বলছেন, ওই মাইয়া যাইব কবে নীলু? কে রূপা? মেহমান বেশি দিন ঘরে রাখুন তো ভালো না। তার উপর সে জুয়ান মাইয়া, ঘরে 2টা জুয়ান পোলা আছে। বেগানা মাইয়া পুরুষ একই বাড়িতে থাকা মানেই তো বিপদ। ব্যাপারটা নীলিমার মাথায় ঢুকে গেল। আসলেই তো সামিরকে নিয়ে ভয় নেই, কিন্তু সায়ান, আজকাল তিনি লক্ষ্য করেছেন সায়ান ঘরের বাইরে বের হয় না। আগে তো বেশিরভাগ সময় বাইরেই কাটাতো, এখন তাকে টেনেও ঘর থেকে বের করা যায় না। এর কারণটা কি রূপা? এছাড়া তিনি ফিরোজার কাছে কয়েকবার শুনেছেন সায়ান আর রূপা নাকি রাতে ছাদে বসে একসাথে আড্ডা দেয়। ব্যাপারটা প্রথমে তিনি খুব একটা পাত্তা দেননি, কিন্তু এবার মনে হচ্ছে দেখতেই হবে। নীলিমা সুযোগ বুঝে একদিন রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর ছাদে উঠেছিলেন। দেখা গেল ঘটনা সত্যি। সায়ান আর রূপা
দুজনেই ছাদে একসাথে বসে হাসছে। নীলিমাকে দেখিয়ে তাদের মুখের হাসি উবে গেল। সায়ান কোনো মতে উঠে দাঁড়িয়ে বলল, ঘুম আসছিল না মা, তাই একটু ছাদে হাঁটতে এসেছিলাম। নীলিমা রূপার দিকে তাকালেন। রূপা আমতা আমতা করে বলল, আমার ঘুম আসছে না, ছাদে এসে দেখলাম সায়ান ভাইও এখানে। নীলিমা এবার তাকালেন তাদের হাত বন্ধনের দিকে। ভয়ে দিশাহীন হয়ে হাত ছাড়তেই ভুলে গেছিল তারা। রূপা দ্রুত নিজের হাত গুটিয়ে নিল। সায়ান ইতস্তত করে বলল, অন্ধকারে রূপার ভয় লাগছিল, তাই আমি বললাম হাত ধরে থাকি। কথাটা বলার পর সায়ান নিজেই বোকা হয়ে গেল। কি বললো সেটা? নীলিমা কতক্ষণ তাদের দিকে চেয়ে থেকে অসারতে নিচে নেমে এলেন। তার মাথা বনবন করছিল। পরের দিন সকালে তিনি স্বামীকে সমস্ত ঘটনা জানলেন। ওরা বিছানায় এলোমেলো হয়ে ঘুমোচ্ছে তখন। নীলিমা বসলেন না, দাঁড়িয়ে কথা সেরে নিলেন। স্বামীর সব শুনে অদ্ভুত কথা বলল। ওদের বিয়ে দিয়ে দাও। নীলিমা বিস্ময় হতভম্ব হয়ে শুধালেন, কি বললি তুই এটা? বিয়ে দিব মানে? সায়ানের বয়স কত? এই বছরই না 24 হলো। বিয়ের জন্য পারফেক্ট এইজ। তোর কি মাথা ঠিক আছে? ও তো কিছুই করে না, ভাইয়ের ঘরে বসে খায়, বাপের কোলে ঘুমায়। এই ছেলেকে আমি বিয়ে দিব কোন ভরসায়? স্বামীর একটু চিন্তা করে বলল, রূপার মামা মামির কাছে একটা প্রস্তাব দিয়ে দেখতে পারো। আমার কাছে শুনেছিলাম, ওরার কাছে শুনেছিলাম ওরা রূপাকে দ্রুত। তিনি বের হয়ে যেতেই স্বামীর ওর কাছে এসে বলল, আর কত ঘুমাবে অরাবতী, ওঠো এবার। ওরা ঘুমু ঘুমু কণ্ঠে কি যেন একটা বলল, ঠিক বোঝা গেল না। স্বামীর বলল, ওঠো না, তোমার সাথে জরুরি কথা আছে। নীলিমা আবার ঘরে ঢুকেছেন। ওরা চড়ানো কণ্ঠে বলল, ঘুম আসছে আমার। এত ঘুমালে পড়বে কখন? রাতে ঘুমিও। ওরা রেগে বলল, রাতে ঘুমানোর সুযোগ পাচ্ছি কই? আপনি আমাকে ঘুমোতে দিচ্ছেন? ওরা স্টপ। কেন স্টপ হব? আপনি যা ইচ্ছা তাই করবেন আর আমি কিছু বলতে পারবো না? অন্তত 2 ঘন্টাও কি আপনি আমাকে শান্তিতে ঘুমাতে দেন? চোখের নিচে কালি পড়ে যাচ্ছে না ঘুমিয়ে, হাতে পায়ে ব্যথা হচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছি, তবু আপনার দয়া মায়া হয় না। এবার স্বামীর না পারতে ওরার মুখ চেপে ধরলো। তারপর মুখ থেকে কাঁথাটা সরিয়ে দিল। ওরা চোখ খুলে তাকাতেই দেখলো তাদের ঘরে তৃতীয় জনের উপস্থিতি। নীলিমা বিব্রত মুখে দাঁড়িয়ে আছেন। অস্বস্তিতে ওর চেহারা লাল হয়ে গেল। তন্নি বেশ কিছুদিন ধরে ভার্সিটি আসছে না, তবে আজ এসেছে, তাও লেট করে। সে ঘড়ির দিকে তাকালো। 20 মিনিট পার হয়েছে, এখনো স্যার আসেননি। এই একটি ক্লাস করার জন্য বেশিরভাগ ছাত্রছাত্রী এক্সাইটেড হয়ে থাকে, বিশেষ করে মেয়েরা। তনিও তাদের মধ্যে একজন। অত্রি বলল, ক্যান্টিনে যাই চল। প্রিন্স জামিন মনে হয় আজ আসবে না। তুই শুধু ওনার ক্লাস করার জন্য এসেছিস তাই না? তনি মাথা নিচু করে উদাস গলায় বলল, আমি কি করব বলতো, কিছুতেই ভুলতে পারছি না ব্যাপার। কোন ব্যাপার? ফাইজান স্যার বিবাহিত? তনি মাথা নাড়ল, চোখে জল চিকচিক করে উঠল। অত্রি বলল, আহা, এই সামান্য একটা ব্যাপার তুই এত সিরিয়াস নিচ্ছিস কেন? এটা সামান্য ব্যাপার কিভাবে হয় অদ্রি? এই একটা ফ্যাক্ট আমার পুরো জীবন বদলে দিয়েছে জানিস, আর তোর কাছে এটা সামান্য? তনি খুব রেগে যায়, নাকের পাটা ফুলে লাল দেখায়। অত্রি তার কাঁধে হাত রেখে বল, বি পজিটিভ। আমি কি বলছি মন দিয়ে শোন। এমনও তো হতে পারে যে সে তোর সাথে মিথ্যে বলেছে। মিথ্যা মানে? কোনটা মিথ্যা? উনি বিবাহিত, এই ব্যাপারটা তো মিথ্যাও হতে পারে। তুই ওনার বাড়িতে কতবার গিয়েছিস? একবারও কি ওনার বউকে দেখেছিস? আর ভার্সিটির কেউ তো এই ব্যাপারটা এখনো জানেই না। আমার মনে হয় স্যার তোকে ইচ্ছে করে মিথ্যা বলেছে। আফটার অল উনি একজন টিচার। স্টুডেন্টের সাথে প্রেম করার মতো চিপ কাজ ওনার পার্সোনালিটির সাথে যায় না। সেই জন্য তোকে নিজের থেকে দূরে রাখার জন্য জাস্ট একটা ট্রিক খাটিয়েছেন। অদ্রির কথা শুনে শীতল একটা বাতাস অনুভব করলো তন্নি তার হৃদয়ে। এত সহজভাবে সে আগে কেন চিন্তা করেনি? আসলেই তো যে বিয়ের কথা ভার্সিটির কেউ জানে না, সে বিয়ের কথা শুধু সে জানে। ব্যাপারটা কি একটু বেশি অদ্ভুত না? তন্নি উত্তেজিত কণ্ঠে বলল, আজকে কি হলো বলতো? স্যার এখনো আসছে না যে? অসুস্থ নাকি? আমি কি একবার ডিপার্টমেন্টে গিয়ে দেখে আসবো? তোর ইচ্ছা। তন্নি দ্রুত গতিতে ব্যাগ নিয়ে বের হয়ে গেল। ফিজিক্স ডিপার্টমেন্ট 2 তলায়। স্যার আসবো? স্যামের মাথা তুলে তাকালো। পুরো অফিস রুমে একা বসে আছে সে।
চোখে অজস্র ঘুম, ক্লান্ত শরীর, সারা রাত এক ফোঁটা ঘুম হয়নি। সেই জন্য অল্প সময়ের একটা ন্যাপ নিয়ে ফেলেছিল। তন্নির ডাকে তার ঘুম ভেঙেছে। সে চোখ মুখ কুঁচকে গম্ভীর সুরে বলল, কি ব্যাপার? তন্নি উদ্গ্রীব হয়ে বলল, আপনার কি হয়েছে স্যার? শরীর খারাপ? আই এম অল রাইট, কিন্তু তুমি এখানে কি করছো? ক্লাস নেই? তন্নি ভেতরে প্রবেশ করে বলল, আমাদের এখন কোয়ান্টাম মেকানিক্সের ক্লাস স্যার, আপনার সাথে। সামির ঘড়ির দিকে তাকালো। তার ক্লাসের সময় প্রায় শেষ, অথচ সে বসে ঘুমোচ্ছে। হালকা অপ্রস্তুত গলায় বলল, সরি, আমি ভুলে গেছিলাম। সমস্যা নেই, আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। ইজ এনিথিং রং? কিছু না, সবাইকে বলো আমার টেবিলে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে যেতে। নেক্সট ক্লাস মঙ্গলবার হবে। ওকে স্যার। কথা বলেও তন্নি দাঁড়িয়ে রইল। সামির প্রশ্ন করল, আর কিছু বলবে? না। তারপর আলগোছে ব্যাগ থেকে একটা চিরকুট বের করে সামিরের হাতে ঢুকিয়ে দিল। এই চিরকুট সে অনেকদিন আগে লিখে রেখেছিল। ভেবেছিল কোনোদিন দেওয়ার সুযোগ হবে না, কিন্তু আজ হলো। প্রতিদিন সামির বাড়ি ফেরার আগে ওরার সাথে অপেক্ষা করে। সামির তাকে খুঁজতে খুঁজতে ছাদে যায়, তারপর কোলে করে ঘরে নিয়ে আসে। ব্যাপারটা ওরার খুব ভালো লাগে বলেই সে রোজ ছাদে বসে থাকে। ওরার ধারণা সামিরও ব্যাপারটা এনজয় করে, কিন্তু আজ ওরা বেডরুমেই শুয়ে আছে। এখন রাত 9টা বাজে। সামির এই রাতের বেলা কেন ফেরলো? প্রতিদিন তো বিকেলের মধ্যেই চলে আসে। ব্যাপারটা কি সন্দেহজনক, নাকি ওরাই বেশি সন্দেহবাতিক হয়ে উঠছে? ওরাকে বিছানায় শুয়ে থাকতে দেখে সামির কাছে এসে কপালে হাত রাখলো, মৃদু গলায় প্রশ্ন করলো, কি হয়েছে? তুমি অসুস্থ নাকি? ওরা মিষ্টি হেসে বলল, আপনার অপেক্ষায় ছিলাম, এত দেরি কেন লাগলো? ফ্রেন্ডদের সাথে দেখা করতে গেছিলাম, আড্ডা দিতে দিতে লেট হয়ে গেল। ওরা অভিমানী গলায় বলল, ফোনও তো ধরছিলেন না। বাড়িতে যে একটা বউ আছে সেটাও নিশ্চয়ই ভুলে গিয়েছিলেন। সামির হেসে ফেলল। ড্রেসিং টেবিলের কাছে গিয়ে টাই খুলতে খুলতে বলল, এটা ভুলি কিভাবে? ওরা উঠে বসতে বসতে জিজ্ঞেস করে, ওদের মধ্যে কি মেয়ে ফ্রেন্ডও ছিল? না। তাহলে ঠিক আছে। সামির আবার হাসলো। ওরা বলল, আপনার সাথে আমার কথা আছে, বসুন একটু এখানে। এখন না, ফ্রেশ হয়ে আসি। ওরার চেহারা মলিন হলো। সামির হয়তো সেটা লক্ষ্য করেনি। স্টাডি টেবিলের সে ব্যাগ রেখে এসে বাথরুমে চলে যায়। ওরা মনে মনে তার আপুর কথাটা চিন্তা করছে। আপু বলেছিল ছেলেরা বিয়ের কিছুদিন পরেই বদলে যায়। আচ্ছা, সামিরও কি বদলে যাবে? ওরা উঠে সামিরের স্টাডি টেবিলের জিনিসগুলো গুছিয়ে রাখতে নিলেই একটা ভারী বই নিচে পড়ে যায়। বইটি হাতে নিয়ে সালাম করে রাখার সময় ওরা দেখে একটা চিরকুট, সাদা কাগজের উপর মেলি ঠোঁটের ছাপ। ওরা দ্রুততার সাথে চিরকুটটি হাতে নিয়ে দেখলো, এর মধ্যে লেখা হাহেবাক। পুরো পৃষ্ঠা জুড়ে শুধু একটা বাক্যই বারবার করে লেখা। আশ্চর্য, এর অর্থ কি? গুগল সার্চ করতে জানা গেল এটি একটি ফ্রান্স ভাষা। এর অর্থ আই লাভ ইউ। মোবাইল হাতে বারান্দায় এসে দাঁড়ায় ওরা। বাতাসটাও বিষাক্ত লাগছে। তাকে কানে ঘেঁষে দাঁড়িয়ে থাকতে দেখে সামির পেছন থেকে জড়িয়ে ধরল, চুলে মুখ ডুবিয়ে বুক ভরে শ্বাস নিল। ওরা অস্পষ্ট স্বরে বলল, ছাড়ুন। তার কণ্ঠ থেকে ঝরে পড়া অভিমান সামিরকে স্পর্শ করল না। সে ওরাকে নিজের দিকে ঘুরিয়ে আদর মাখা গলায় বলল, আমার প্রজাপতি। সামিরের স্নিগ্ধ মুখশ্রী দেখে ওরার মন ভালো হলো না। তার মাথায় একটা কথাই বাজতে লাগলো। কার চিরকুট ছিল ওটা? তন্নির। পরদিন সকালে ওরা একটা দুঃসাহসিক কাজ করে ফেললো। তন্নিকে ফোন দিয়ে বলল দেখা করবে সে। নীলিমা সকাল সকাল সামিরকে নিজের ঘরে ডেকে পাঠালেন। সুমন সাহেবও সেখানে উপস্থিত ছিলেন। তারা সায়ান আর রূপার ব্যাপারটা নিয়ে গভীর চিন্তায় আছেন। বিয়ের ব্যাপার নিয়ে সুমন সাহেব অসন্তোষ প্রকাশ করছেন বলে মনে হলো না। বিশেষ করে সামির বিয়েতে মত দেওয়ায় তিনিও ব্যাপারটা নিয়ে পজিটিভলি চিন্তা করছেন। নীলিমা বললেন, তাই বলে ওদের এখন বিয়ে দিতে হবে? বদনাম হওয়ার চেয়ে বিয়েটা হওয়া ভালো। রূপা তো মেয়ে হিসেবে খারাপ না, দেখতেও সুন্দরী। শুধু সুন্দরী হলে কি হয়, গুণও তো থাকতে হবে। আমার তাকে একেবারেই সংসারী মেয়ে মনে হয় না। কেমন একটা উড়নচটি ভাব, দেখো না ছেলেদের মতো জামা কাপড় পরে।
ঠিক এমন সময় দরজায় শব্দ হলো। রূপা বড় একটা ডিশে করে চা নিয়ে ঢুকলো। তার গায়ে সেলোয়ার কামিজ, ঠোঁটে নরম হাসে, মাথা নিচু করে ভেতরে আস্তে আস্তে বলল, আন্টি আঙ্কেল ওর শরীর ভালো নেই তো, তাই আজকে সবার জন্য চা আমিই বানালাম। নীলিমা এবং সুমন সাহেব অবাক হয়ে চোখাচোখি করলেন। নীলিমা বিস্ময় সামনে বললেন, তুমি কেন কষ্ট করতে গেলে? আমাকে বললেই হতো। রূপা মিষ্টি করে হেসে বলল, না আন্টি, কষ্ট কিসের? আপনারা আমাকে এত যত্ন করছেন, একদিন না হয় আমিও আপনাদের যত্ন করলাম। আজকে দুপুরে রান্নাটাও আমি করব, প্লিজ আন্টি, নিষেধ করবেন না। চা মুখে নিয়ে সুমন সাহেব কাশতে লাগলেন। নীলিমা, আচ্ছা তোমার ইচ্ছে হলে রেধো। তখনই সুমন সাহেব তাড়াহুড়ো করে দরকার নেই, আগে ঠিকভাবে চা বানানো শিখো, তারপর রান্না। সামির বলল, কেন বাবা, চা ভালো হয়নি? সুমন সাহেব মুখ গোজ করে বললেন, দুধ চিনি কিছুই তো ঠিক মতো হয়নি। মা, তুমি কিছু মনে করো না, কিন্তু আমি মিথ্যা কমপ্লিমেন্ট দিতে পারবো না, যা সত্যি তাই বললাম। রূপা অসহায় দৃষ্টিতে সামিরের দিকে চাইল। সে সামিরের কথা মতোই সব করেছে আজ, কিন্তু চা বানানো সে জানতো না। তাদের বাড়িতে চা কেউ খায় না। সামির চা মুখে নিয়ে নির্বাক হয়ে গেল। অতিরিক্ত চা পাতা দিয়ে তেতু করে ফেলা হয়েছে। সে বহু কষ্টে ঢুক গিলে বলল, এমন চা তো স্বাস্থ্যের জন্য ভালো। বাবা, তোমার না ডায়াবেটিস? বেশি চিনি খেলে তো অকালে স্ট্রোক করবা। ঠিকই আছে, এখন থেকে রূপাই তোমার জন্য চা বানাবে। সুমন সাহেব আহত চোখে তাকালেন। তিনি কি এমন অপরাধ করেছেন যে রোজ এমন চা খেতে হবে? নীলিমা জৌহরির নজরে সামিরকে পরখ করছেন। আজকাল সামির মনে হয় রূপার পক্ষ নিয়ে বেশি কথা বলছে। ঘটনা কি? সে কি এমন কিছু জানে যেটা তিনি জানেন না? ফুলবানু রূপার বানানো চা মুখে দিয়ে বুঝলেন, এটা চা হইছে নাকি কাবার গু? নীলিমা বললেন, আমা, চা না খেলে ফেলে দিন, কিন্তু এভাবে বলবেন না। মেয়েটা যে মেহমান হয়েও কষ্ট করে সবার জন্য চা বানিয়েছে, এই তো অনেক। সামির ঘরে এসে ওরাকে বলল তৈরি হয়ে নিতে। তারা স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখতে যাবে। এই কথা শুনে ওরা খুশি হয়ে বলল, ওকে, আমি এখনই রেডি হচ্ছি, কিন্তু কি পরবো? তোমার ইচ্ছা, কিন্তু শাড়ি নিষেধ। শাড়ি নিষেধ কেন? তুমি শাড়ি সামলাতে পারো না ওরা, আর আমিও সামলাতে পারি না নিজেকে। ওরা লজ্জিত স্বরে বলল, ঠিক আছে, পরবো না শাড়ি। সে আলমারি খুললো ড্রেস চুজ করতে। শাড়ি না পরলে কোনটা পরবে আজ? সামিরের কিনে আনা কামিজগুলোর মধ্যে একটা পরলে কেমন হয়? গোলাপি আর হলুদের মিশেলে তৈরি একটা কামিজ পরে নিল সে। সামির মহাচ্ছন্ন হয়ে তাকিয়ে রইল। ঘুর মাখা ভারী কণ্ঠে বলল, আমার রঙিন প্রজাপতি। ওরা কাছে এসে সামিরের ঘাড়ের উপর হাত রাখলো। মুগ্ধ কণ্ঠে বলল, আমার সুদর্শন ভ্রমর। দুজনেই হেসে উঠল। অনলাইন থেকে আগে থেকে মুভির জন্য টিকিট কেটে রেখেছিল সামির। টিকিট পিক আপ কাউন্টারে দাঁড়াতেই দেখা হয়ে যায় তন্নির সাথে। ওরা বল, হাই তন্নি আপু, কেমন আছো? সামির বিস্মিত হলো। তন্নির দিকে চেয়ে ভ্রু কুচকে বলল, হোয়াট এ কোইন্সিডেন্স। ওরা মুচকে হেসে বলল, কোইন্সিডেন্স না, আমি তন্নি আপুকে ডেকেছি, তাই না? তন্নি হেসে অপ্রস্তুত ভাবে মাথা নাড়ল। সে ভেবেছিল ওরা একা আসবে, ফয়জান স্যারকেও যে নিয়ে আসবে এটা চিন্তা করেনি। আগে জানলে একটু ফিটফাট হয়ে আসতো, এমন সাধারণভাবে চলে আসতো না। সে একটু নার্ভাস হয়ে পড়ল। হেসে বলল, হ্যাঁ, অরির সাথে আমার কথা হয়েছিল, ও আমাকে আসতে বলেছে এখানে। সামির সন্দেহের চোখে তন্নি আর ওরার দিকে চাইলো একবার। কৌতূহলী গলায় প্রশ্ন করলো, ব্যাপার কি? ওরা বলল, তেমন কিছু না, আমার তন্নি আপুর সাথে একটা জরুরি দরকার আছে অ্যাডমিশনের ব্যাপারে। জানেন তো আর কয়েকদিন পরে ভর্তি পরীক্ষা। আমাকে বললেই পারতে। না, আমাদের মধ্যে চ্যালেঞ্জ হয়েছিল যে আমি আপনার কোনো হেল্প নিব না, ভুলে গেছেন? সামির ঠোঁট উল্টে বলল, ওকে। সে টিকিট কালেক্ট করতে কাউন্টারে গেল। তখন তন্নি ফিসফিসিয়ে বলল, স্যার যে আসবে এটা আমাকে আগে বলেনি কেন? বললে কি হতো? আমি ওনাকে এক্সপেক্ট করিনি। তারপর একটু হেসে বলল, যাই হোক, ভালোই করেছো ওনাকে এনে। এবার একটা ফেভার করো প্লিজ। কিরকম ফেভার? আমি ওনার সাথে বসতে চাই। তুমি আমার টিকিট রেখে নিজেরটা আমাকে দিয়ে দাও প্লিজ প্লিজ প্লিজ। আমি বের হয়ে তোমাকে আইসক্রিম খাওয়াবো।
ওরা বহু কষ্টে নিজেও মেজাজ সংবরণ করলো, তারপর অমায়িক হেসে বলল, এটা সম্ভব না। কেন? তুমি চাইলেই পারো, মিষ্টি মেয়ে। আদর করে ওর গাল টিপে দিল সে, চোখ টিপে হালকা উত্তেজিত গলায় বলল, তুমি না স্যারের কাজিন, তাহলে তো আমি তোমার ভাবি হব। ভবিষ্যতে তুমি আমার ননদ হতে যাচ্ছ। ফিউচার ভাবির জন্য এটুকু করতে পারবে না বলো? ওরা মহাবিরক্ত, কিন্তু সেটা প্রকাশ না করে বেশ শান্ত স্বরে বলল, কিছু মনে করো না আপু, কিন্তু আমি যদি সত্যি ওনার কাজিন হতাম তাও তোমার মতো মেয়েকে আমার ভাবি বানাতাম। তন্নি ভ্রু বাঁকিয়ে বলল, কেন? আমি কি দেখতে সুন্দর না? সুদর্শনী সবকিছু না, তোমার মতো হাজারটা সুন্দরী মেয়ে আছে পৃথিবীতে, এর মানে কি উনি সবাইকে বিয়ে করবে? তন্নি খেপে বলল, বয়সে আমার চেয়ে ছোটই হবে তুমি। রেসপেক্ট রেখে কথা বলো, ওকে? ভাইজান, ফাইজান স্যারের সাথে রিলেটেড সবকিছুই আমার কাছে ইম্পর্টেন্ট, আর শুধুমাত্র এই কারণেই আমি তোমার সাথে দেখা করতে এসেছি, না হলে কখনোই আসতাম না। ঠিক এমন সময় সামির এসে ওর কোমরে হাত রেখে বলল, চলো স্ন্যাক্স কাউন্টারে যাই। তন্নির দৃষ্টি সেদিকে আটকে গেল, মুখের রং পাল্টে গেল নিমিষেই। কেমন বিভ্রান্তি আর দ্বিধা নিয়ে তাকিয়ে রইল সে। ওরা সামিরের হাতের উপর হাত রেখে বলল, যান চলো। সামিরের প্রায় ভীষণ ওঠার মতো উপক্রম। ওরা থেকে জান বলছে, তা আবার তুমি করে? ব্যাপারটা ঠিক হজম হলো না। তন্নির মুখে চড়ুই পাখির মতো ছোট্ট হার্ট সৃষ্টি হয়েছে এখন। ওরা তন্নির দিকে চেয়ে বলল, আজকে আমাদের বিয়ের 3 মাস হলো, সেটাই সেলিব্রেট করতে এসেছি। তন্নির চোখ দুটো অচিরেই লাল হয়ে গেল, চেহারা অত্যন্ত ফ্যাকাশে, মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল সে। সামির নরম গলায় বলল, আমার মনে হয় তোমাদের আগেই পরিচয় হয়েছে। ওরা বলল, না, এই তো এখন পরিচয় হলো, এতক্ষণ তো তন্নি আপু আমাকে তোমার কাজিনই ভাবছিল। সামিরও ওরার সাথে হাসলো, কিন্তু তন্নির মুখ পাথরের মতো শক্ত। আচ্ছা, তোমাদের কথা শেষ হয়েছে? সামিরের প্রশ্নের জবাবে ওরা বলল, আমি একটু আসছি। ওকে। সামির চলে যেতেই ওরা তন্নির কাছে এলো, একটু ফিসফিসিয়েই বলল, আশা করি বুঝতে পেরেছো কেন আমার পাশের সিট তোমাকে দেওয়া সম্ভব না, কারণ এটা সারা জীবনের জন্য এঙ্গেজড হয়ে গেছে। তন্নির মুখ মেঘলাটে আকাশের মতো নির্জীব দেখায়। ওরা হাসি মুখে সামিরের পাশে গিয়ে দাঁড়ায়। মনে অদ্ভুত একটা শান্তি অনুভব করে সে এখন। 2.5 ঘন্টার সিনেমা, 15 মিনিটের ইন্টারভেল। ওরা বাথরুমে যাওয়ার কথা বলে রুম থেকে বের হয়। তন্নি তখনও কাউন্টারের সামনে দাঁড়িয়ে। ওরা তার পাশে গিয়ে দাঁড়ায়, ব্যাগ থেকে চিরকুটটা বের করে বলে, এটা কি তোমার? হঠাৎ ওর আগমনে তন্নি চমকে যায়, চোখের জল মুছে নিয়ে বলল, ইচ্ছে করে আমাকে তুমি এখানে ডেকেছো তাই না? হ্যাঁ, কারণ আমি আমার বরকে নিয়ে একটু বেশি পজিটিভ। তার দিকে অন্য কোনো মেয়ে তাকালে আমি সহ্যই করতে পারি না, আর তুমি তো ডিরেক্ট ওনাকে লাইন মারছো। তন্নি থমথমে মুখে বলল, আমার সামনে থেকে চলে যাও। তোমার হাতে এটা কি? তন্নির সাথে সাথে তার হাতের জিনিসটা লুকিয়ে ফেলতে চাইল, কিন্তু ওরা সেটা হতে দিল না। সে জোর করে তন্নির কাছ থেকে জিনিসটা কেড়ে নিয়ে বলল, এই ছবির মানুষটা আমার, তাই তার ছবিও আমার কাছেই থাকবে। তুমি ইচ্ছে করলেই তার ছবি বের করে দেখতে পারো না। ওরা চিরকুটটা তন্নির হাতে দিয়ে বলল, আর কখনো আমার বরকে এইসব দেওয়ার সাহস করবে না, মনে থাকবে? তন্নি জবাব দিল না। ওরা জবাবের অপেক্ষাও করলো না। সামিরের ছবিটা নিজের ব্যাগে ভরে যাওয়ার জন্য পা বাড়ালো। রাগার বিস্ময় নিয়ে তাকিয়ে রইল তন্নি। প্রথম দেখায় ওরাকে খুব সহজ সরল মেয়ে ভেবেছিল সে, অথচ এখন দেখা যাচ্ছে মেয়েটা মিচকে শয়তান। ইচ্ছে করে তাকে ডেকে এনেছে হ্যারেস করতে। তার এখানে আসাই উচিত হয়নি। দুপুরের রান্না নিজের হাতেই শেষ করেছে রূপা। ফিরোজা তাকে টুকটাক সাহায্য করেছে। রান্না শেষ হওয়ার পর ফিরোজা বলল, 1 বাটি মাংস খালাম্মার জন্য উঠাই রাখেন, উনি লবণ টেস্ট করব। রূপা কুণ্ঠিত গলায় বলল, লবণ টেস্ট করার জন্য 1 বাটি মাংস লাগবে? উনি মাংস খাইতে খুব পছন্দ করে, আপনি নিজের হাতে নিয়ে যান, তাইলে খুশি হইব। রূপা বেশ খানিকটা মাংসের ঝোল আর সাথে 2টো রুটি নিয়ে ফুলবানুর ঘরে ঢুকলো। তখন ফুলবানু সদ্য বাথরুম থেকে বের হয়েছে, হাতে লোশন মাখতে মাখতে। বাথরুমে পানি নাই, পেটও পরিষ্কার হয় নাই।
তোমার চা খাইয়া আমার পেট ভারী হইয়া গেছে, আঙুল দিয়ে এত গুতাইলাম তাও বাইর হইল না। রূপা বিব্রত মুখে বলল, আপনার জন্য মাংস এনেছি দাদি, ভালো করে হাতটা ধুয়ে। হাত কেমনে ধুইতাম, কলে তো পানিই নাই। তাই একটু লোশন লাগাইছি আর গন্ধ করতেছে না। ফুলবানু তার লোশন মাখা হাত নিজের নাকে ধরে শুকলেন। রূপার প্রায় বমি আসার উপক্রম হলো। মাংসের বাটি কোনো মতে টেবিলে রেখে বলল, আপনি খান দাদি, আমি যাই। সে ঘর থেকে বের হতে নিলেই ফুলবানু ডেকে বললেন। তিনি সব মাংস হাত দিয়ে টিপে দেখছেন। ঘৃণায় চোখ মুখ কুচকে এলো রূপার। ফুলবানু বললেন, এই বাটে নিয়ে যাও, ফিরোজারে বলো আমারে মাংস দিতে, আমি কেমন মাংস খাই তা ও জানে। রূপা দ্রুত মাংসের বাটি নিয়ে বের হয়ে এলো। সে এখন এই তরকারি নিয়ে ডাস্টবিনে ফেলে দিবে। বাথরুম থেকে এসে হাত না ধুয়ে লোশন লাগানো সেই হাত দিয়ে আবার মাংস টিপে দেখা। ও মাই গড, এত নোংরা মানুষও হয়। মাঝপথে নীলিমা এসে বললেন, আমার মাংস খায়নি। রূপা মৃদু হেসে বলল, না, উনি নাকি নরম মাংস ছাড়া খাবেন না। তাহলে এটা দাও, সায়ান আর ওর বাবা খেতে বসেছে তো, ওদেরকে দিয়ে দেই। রূপা কিছু বলার আগেই নীলিমা বাটি নিয়ে চলে গেলেন। রূপাও গেল পেছনে পেছনে। সুমন সাহেব আর সায়ান মাত্র খেতে বসেছে। তাদের সামনে মাংসের বাটি রাখতেই দুজন একসাথে মাংস নিতে শুরু করলো। রূপা কয়েকবার সায়ানকে ইশারায় বোঝাতে চাইলো যাতে সে মাংস না খায়, কিন্তু সায়ান তার ইশারা বুঝলই না। সুমন সাহেব আঙুল চেটে খেতে খেতে বললেন, মাংসের তরকারিটা দারুণ হয়েছে তো, অনেকদিন পর এত তৃপ্তি করে খাচ্ছি। সামির আর ওরা বাড়ি ফিরেছে বিকেলে। তারা সিনেফ্লেক্স থেকে রেস্টুরেন্টে গিয়েছিল। সেইখান থেকে লাঞ্চ করে শপিংয়ে অনেক ঘোরাঘুরির পর অবশেষে বাসায়। নীলিমা এতক্ষণ তাদের আগমনের অপেক্ষাতেই ছিলেন। বাড়ি ফিরতেই সামিরকে নিজের ঘরে ডেকে পাঠালেন তিনি। আম্মু কিছু বলবে? নীলিমা দরজা আটকে প্রশ্ন করলেন, আমার চোখের দিকে তাকা, মিথ্যা বলবি না একদম। সায়ান আর রূপার প্রেমের ব্যাপারটা তুই আগে থেকেই জানতি, তাই না? সামির সাথে সাথে কিছু বলতে পারল না। কয়েক মুহূর্ত চুপ রইল। তারপর সে ভাবল, মিথ্যা বলার চেয়ে ভালো সত্যিটাই বলে দেওয়া, এতে ঝামেলা কম হবে। সে শুধু বিয়ের ব্যাপারটা গোপন রাখলো, এছাড়া বাকি সব সত্যি নীলিমাকে জানিয়ে দিল। তুই আমাকে আগে বললি না কেন এসব? ব্যাপারটা নিয়ে তোমার ছেলে আমার সাথে কথা বলতে পেরেছে মানে বুঝতে পারছো, সে অবশ্যই খুব সিরিয়াস। নীলিমা অভিযোগ করে, বুঝলাম সে সিরিয়াস, তো আমাকে বললে কি আমি ভিলেন হতাম? আমাকে বলতে পারলো না, অথচ তোকে বলে দিল। আমি কি এতই খারাপ মা? সামির নীলিমার মুখটা আজলাই নিয়ে বল, আমি জানি আমার আম্মু বেস্ট, এই জন্যই তো সব কিছু বলে দিলাম। এবার তুমি ব্যাপারটা নিজের মতো সলভ করো। কম্পিউটারে মনোযোগ সহকারে কিছু একটা করছে সামির। ওরা হঠাৎ এসে কম্পিউটার শাট ডাউন করে দিল। মহাবিরক্ত হয়ে তাকালো সামির। ওরা ফট করে তার কোলে বসে পড়লো। সামিরের চশমা খুলে টেবিলে রাখলো, হাত দিয়ে চুল কেটে দিতে দিতে। ঘুম পায়নি আপনার? সামির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি একটা জরুরি কাজ করছিলাম। ওরা তুমি পিসি অফ কেন করলে? এখন আবার প্রথম থেকে শুরু করতে হবে সব। ওরা সামিরের গলা জড়িয়ে ধরে বলল, এই মুহূর্তে আপনি কোনো কাজ করতে পারবেন না, শুধু আমাকে কোলে নিয়ে বসে থাকবেন। সামির এই কথা শুনে শক্ত করে ওরার কোমরটা জড়িয়ে ধরল। আচমকা আক্রমণে শিউরে উঠল ওরা। সামির দাঁত খিচে বলল, কি হয়েছে আজকে তোমার? সকালে তন্নির সামনে জান বলে ডাকছিলে, এখন আবার এইসব? হঠাৎ এত পাগলামি কেন করছো? ওরা সামিরের মুখের কাছে ঝুঁকে বলল, পাগল হয়ে গেছি তাই? আপনার দিকে কেউ তাকালেও আমি তার চোখ তুলে ফেলবো। আপনি শুধু আমার, অনলি মাইন। সামির জড়ানো কণ্ঠে বলল, তাহলে মেইন রিজনটা তন্নি? আমার বরকে আমি যখন ইচ্ছা আদর করব। এখানে তন্নি চুন্নি আসলো কোথা থেকে? কথা বলেই সামিরের কপালে, নাকে, গালে পাগলের মতো চুমু দিতে লাগলো ওরা। সামির আর বসে থাকতে পারল না। লাইট নিভিয়ে ওরাকে কোলে নিয়ে বিছানায় এলো। ওরা ব্যাকুল কণ্ঠে বলতে লাগলো, ভালোবাসি ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি আমি আপনাকে। সামির খুব যত্নে আর কথা বলার উপায় বন্ধ করে দিল। তখন মাঝরাত। দুঃস্বপ্ন দেখে হঠাৎ ঘুম ভেঙে যায় সামিরের। বুকে অপ্রতিরোধ ধুকপুক শুরু হয়, কপাল ঘেমে যায়। উঠে বসতেই সে দেখলো ওরা তার পাশে নেই। ভয়ে আরো অবস্থা খারাপ হয়ে গেল। অস্থির হয়ে ঘরের বাতি জ্বাললো সে। লিভিং রুমের লাইট জ্বলছে, সরু আলোক রশ্মি মেঝেতে এসে পড়েছে।
সামির হন্তদন্ত হয়ে লিভিং রুমে পৌঁছতেই দেখলো ওরা সোফায় বসে বই নিয়ে পড়ছে। তার গায়ে একটা বেগুনি রঙের শাড়ি, চুল হালকা ভিজা, ভীষণ স্নিগ্ধ দেখাচ্ছে। সামির কাছে এসে ওরাকে জড়িয়ে ধরলো শক্ত করে। ওরা তৎক্ষণাৎ কিছু বলতো না, চুপচাপ শুনলো সামিরের